আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের যতগুলো অধ্যায় আছে, অর্থাৎ 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ 350 এমসিকিউ, 350 প্লাস এমসিকিউ আলোচনা করব। এই একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার আর আইসিটি এমসিকিউ পড়া লাগবে না। এখান থেকেই তুমি 100% কমন পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এই একটা ভিডিও থেকে তুমি সকল এমসিকিউ কমন পেয়ে যাবে, তাই তোমার বাড়তি আর কোনো এমসিকিউ পড়া লাগবে না। দেখো, এই ভিডিওতে আমি সব কয়টা অধ্যায় আলোচনা করব, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। দেখো, 1 নম্বরে কি আছে? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? সঠিক উত্তর খ, কে? মার্শাল ম্যাকলুহান। 2, বিশ্বগ্রামের মেরুদণ্ড বা মূল ভিত্তি কোনটি? গ, কানেক্টিভিটি। 3, মার্শাল ম্যাকলুহান কোন দেশের নাগরিক ছিলেন? কোন দেশের বলো তো? কানাডার। 4, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অন্য দেশের সাথে, মানে অন্য যে কোনো দেশ হোক বা কোম্পানি হোক, সে কাজ করাকে কি বলে? আউটসোর্সিং। কি? ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে। 4, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অন্য দেশের কোনো কোম্পানির কাজ করাকে কি বলে? খ, আউটসোর্সিং। 5, চিকিৎসা ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নেওয়াকে কি বলে? খ, টেলিমেডিসিন। 6, অনলাইনের মাধ্যমে দূরবর্তী স্থানে শিক্ষা গ্রহণ বা শিক্ষা বিস্তারের পদ্ধতিকে কি বলে? ই লার্নিং। 7, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর জনককে? জন ম্যাককার্থি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে এআই ছাড়া কিন্তু পৃথিবীতে কিছুই হচ্ছে না বর্তমানে বলতে গেলে। এআই পৃথিবীটাকে দখল করে নিয়েছে, তাই এটা মনে রাখবা যে এআই এর জনককে? জন ম্যাককার্থি। 8, লজিক প্রোগ্রামিং ভাষা এলআইএসপি বা প্রোলগ প্রধানত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর খ, কৃত্রিম বুদ্ধিমত্তা। 9, রোবটের হাত বা পা নাড়াচাড়া করার জন্য ব্যবহৃত যান্ত্রিক বা চাকাযুক্ত অংশকে কি বলে? অ্যাকচুয়েটর। তাহলে রোবট কিসের মাধ্যমে নাড়াচাড়া করে, হাঁটাচলা করে? অ্যাকচুয়েটরের মাধ্যমে। 10, খনি বা পারমাণবিক চুল্লির মতো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প কোনটি? রোবট। 11, রোবটের প্রধান চালিকা শক্তি বা মস্তিষ্ক হিসেবে কাজ করে কি? মাইক্রোপ্রসেসর ও প্রোগ্রাম। 12, অতি নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত বা অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি কোনটি? ক্রায়োসার্জারি। 13, ক্রায়োসার্জারিতে কোষ ধ্বংসের জন্য মূলত কোন গ্যাসটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তরল নাইট্রোজেন। 14, ক্রায়োসার্জারিতে টিস্যু জমানোর জন্য তাপমাত্রা কত পর্যন্ত নামানো হয়? -120 থেকে -196°C। 15, ক্রায়োসার্জারি চিকিৎসায় ব্যবহৃত বিশেষ সুচালো নল বা টিউবকে কি বলা হয়? ক্রায়োপ্লব। 16, কাল্পনিক বা ত্রিমাত্রিক 3D জগৎকে বাস্তবের মতো অনুভূত পাওয়ার প্রযুক্তি কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। 17, ভার্চুয়াল রিয়েলিটিতে চোখে দেখার জন্য কোন ডিসপ্লে ডিভাইসটি মাথায় পরিধান করা হয়? খ, HMD। এটাই থাকে সবসময়, ঠিক আছে? HMD এর পূর্ণরূপ কি হচ্ছে? হেড মাউন্টেড ডিসপ্লে। 18, বৈমানিক বা বিমান চালকদের উন্নত ও নিরাপদ সিমুলেশন প্রশিক্ষণে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ভার্চুয়াল রিয়েলিটি। 19, মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের বিশ্লেষণ করে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স।
20 নিচের কোনটি বায়োমেট্রিক্সের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য? কোনটি? ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ রেটিনা স্ক্যান, এটা শরীরবৃত্তীয়, তাই না? আর টাইপিং এটা কি? আচরণগত। কণ্ঠস্বর, স্বাক্ষর এই সব কিছুই আচরণগত। আর ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ রেটিনা স্ক্যান এটা কি? শরীরবৃত্তীয়। 21 নিচের কোনটি বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য? একটু আগে বলেছি কি কোনগুলো, দেখো, সিগনেচার বা স্বাক্ষর এটা হচ্ছে আচরণগত। আর ডিএনএ, হ্যান্ড জিওমেট্রিক্স, আঙ্গুলের ছাপ এটা কি? শরীরবৃত্তীয়। 22 অপরাধী শনাক্তকরণে বা কৃতিত্ব নির্ণয়ে শতভাগ নিখুঁত ফলাফল পেতে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? ডিএনএ প্রোফাইলিং। 23 অফিসের কর্মচারীদের উপস্থিতি বা মোবাইল ফোন আনলক করতে সবচেয়ে সাশ্রয়ী বায়োমেট্রিক্স কোনটি? ফিঙ্গারপ্রিন্ট। 24 জীববিদ্যা সংক্রান্ত বা তথ্য বা ডিএনএ ডাটা কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করার বিজ্ঞানকে কি বলে? বায়ো ইনফরমেটিক্স। 25 বিপুল পরিমাণ জিনোম বা ডিএনএ সিকোয়েন্স ডাটা সংরক্ষণ ও গবেষণার প্রধান মাধ্যম কোনটি? বায়ো ইনফরমেটিক্স। 26 কোন জীবের জিনোম বা ডিএনএ এর কৃত্রিম পরিবর্তন ঘটিয়ে উন্নত জাত তৈরির প্রযুক্তি কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কী করা হয়? কোনো জীবের জিনোম বা ডিএনএ এর কৃত্রিম পরিবর্তন ঘটিয়ে উন্নত কোনো জাত তৈরি করা হয়। 27 জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উৎপাদিত বা রূপান্তরিত জীবকে এক কথায় কি বলা হয়? এক কথায় বলা হয় জিএমও। এর পূর্ণরূপ কি? জেনারেলি মডিফাইড অর্গানিজম। 28 মানুষের ইনসুলিন হরমোন বাণিজ্যিকভাবে তৈরি করতে কোন প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 29 1 থেকে 10 ন্যানোমিটার স্কেলে এর অতি ক্ষুদ্র অণু বা পরমাণু নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে কি বলে? ন্যানো টেকনোলজি। 30 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1/9 মিটার। 31 হালকা, শক্তিশালী এবং অতি উচ্চ বিদ্যুৎ পরিবাহী কার্বন ন্যানোটিউব তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। 32 কাগজের ব্যবহার না করে কম্পিউটার বা অনলাইনের মাধ্যমে ফাইল আদান প্রদানকারীকে কি বলে? আদান প্রদানকারী অফিসকে কি বলে? পেপারলেস অফিস বা ভার্চুয়াল অফিস। পেপারলেস অফিস তোমাদের এক্সামে দেবে না, তোমাদের এক্সামে দেবে কি? ভার্চুয়াল অফিস, ঠিক আছে। 33 সরকারি কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনার ডিজিটাল পদ্ধতিকে কি বলে? ই গভর্নেন্স। 34 অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য কেনা বেচা বা ব্যবসা পরিচালনাকে কি বলে? ই কমার্স। 35 কোনো ওয়েবসাইটের ফাইল ইন্টারনেটের সার্ভারে সংরক্ষণ করাকে কি বলে? ওয়েব হোস্টিং। 36 ইন্টারনেটের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও জোরপূর্বক পাঠানো বাল্ক বা অপ্রয়োজনীয় ইমেইলকে কি বলে? স্প্যাম। 37 জালিয়াতির উদ্দেশ্যে আসল ওয়েবসাইটের হুবহু নকল বানিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড বা তথ্য চুরি করাকে কি বলে? ফিশিং। 38 অন্য লেখা কোড বা বৈজ্ঞানিক গবেষণা নিজের নামে প্রকাশ করার অপরাধকে কি বলে? প্লেজিয়ারিজম। 39 কপিরাইট আইন অমান্য করে কোনো সফটওয়্যার বা ডিজিটাল কন্টেন্ট অবৈধভাবে কপি ও বিতরণ করাকে কি বলে? উত্তর খ সফটওয়্যার পাইরেসি। 40 অনুমতি ছাড়া অন্য কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অনুপ্রবেশ করে
ক্ষতি সাধন করাকে কি বলে? হ্যাকিং। 41 তথ্য প্রযুক্তির নীতি বহির্ভূত এবং বেআইনি কর্মকাণ্ডকে সামগ্রিকভাবে কি বলা হয়? সাইবার অপরাধ। 42 ক্রায়ো সার্জারির মাধ্যমে নিচের কোন রোগটি সফল চিকিৎসা করা হয়? ত্বকের ক্যান্সার ও আঁচিল। 43 ক্রায়ো সার্জারিতে অর্গান গ্যাসের প্রধান কাজ কি? টিস্যু হিমায়িত করা। 44 বায়ো ইনফরমেটিক্স সফটওয়্যার বা অ্যালগরিদমে মূলত কি বিশ্লেষণ করা হয়? নিউক্লিওটাইড ও অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স। 45 জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ডিএনএ অংশটি কাটার জন্য কোন এনজাইম বা আণবিক কাঁচি ব্যবহৃত হয়? রেস্ট্রিকশন এনজাইম। 46 কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে অন্য প্লাজমিড ডিএনএর সাথে জোড়া দেওয়ার জন্য কোন এনজাইম বা আণবিক আঠা ব্যবহৃত হয়? লাইগেজ এনজাইম। 47 ন্যানোটেকনোলজির ক্ষেত্রে নিচের কোনটি অত্যন্ত শক্তিশালী গাঠনিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়? খ কার্বন ন্যানোটিউব। 48 রোবটের চোখের বিকল্প হিসেবে কোন প্রযুক্তি বা সেন্সরের ব্যবহৃত হয়? ভিজুয়াল ক্যামেরা, ভিজুয়াল বা অপটিক্যাল সেন্সর ক্যামেরা। 49 ভার্চুয়াল রিয়েলিটির অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যবহারকারীর মধ্যে কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? বাস্তবতা বোধহীনতা বা স্বাস্থ্য ঝুঁকি। তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা বা কোড অব এথিক্স নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা কোনটি? উত্তর খ এসিএম। উত্তর কি হবে? এসিএম। দেখো এত সময় আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করলাম। প্রথম অধ্যায়ের কিন্তু আমরা দেখবা উদ্দীপক দিয়ে যে এমসিকিউগুলো আছে এগুলো আলোচনা করে নিই। টোটালে আমরা কোন অধ্যায়েরই প্রথম দিকে উদ্দীপক যুক্ত যেগুলো এমসিকিউ আছে এগুলো আলোচনা করব না। একেবারে শেষে গিয়ে প্রত্যেকটা অধ্যায়ের উদ্দীপকালা যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো আলোচনা করব। ভিডিওর শেষের দিকে সকল অধ্যায়ের উদ্দীপক যুক্ত এমসিকিউগুলো আলোচনা করা হবে। ঠিক আছে, তো চলো অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এটা নিয়ে আলোচনা করি। দেখো 1 ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কত প্রকার? 3 প্রকার। 2 ন্যারো ব্যান্ড এর ডেটা ট্রান্সমিশন গতি সাধারণত কত হয়ে থাকে? 45 থেকে 300 বিপিএস। 3 মোবাইল ফোন ও ল্যান্ডফোনের ভয়েস বা শব্দ স্থানান্তরের জন্য প্রধানত কোন ব্র্যান্ড ব্যবহৃত হয়? কোন ব্র্যান্ড? ভয়েস ব্র্যান্ড। দেখো এখানে কিন্তু তোমার উত্তরটা ধরা সবচেয়ে সহজ, কারণ দেখো এখানে বলেছে মোবাইল ফোন ও ল্যান্ডফোন। দেখো ল্যান্ডফোনে কিন্তু কখনোই ভিডিও দেওয়া যায় না, এবং এখানে শব্দ বলে দিছে, শব্দ এবং ভয়েস আলাদা করে বলে দিছে। তাহলে এখানে অটোমেটিক বোঝা যাচ্ছে যে ভয়েস ব্র্যান্ড হবে, কারণ ল্যান্ডফোনে কখনো ভিডিও দেওয়া যায় না। ঠিক আছে, আর ভয়েস উল্লেখ করে দিয়েছে, এটা কিন্তু বের করা একেবারে সহজ। এখানেও ভয়েস যুক্ত করছে, এখানেও ভয়েস, তাহলে ভয়েসে মিলে গেছে, খ উত্তর হয়ে গেছে। ঠিক আছে, দেখো 4 ব্রডব্যান্ডে ডাটা ট্রান্সমিশনের সর্বনিম্ন গতি কত? 1 এমবিপিএস। 5 কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের সময় কোন ক্যারেক্টার বাই ক্যারেক্টারে ট্রান্সমিশন করা হয়? অ্যাসিনক্রোনাস। কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাকে ব্লক বা ফ্রেম আকারে পাঠানো হয়? তোমাদের ফ্রেম উল্লেখ থাকবে না, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ব্লক আকারেই উল্লেখ থাকবে, তারপরেও ফ্রেম আকারেও আসতে পারে, বলা তো যায় না, তাই না? এই জন্য ফ্রেমও দিয়ে দিয়েছি। ঠিক আছে, বিপরীত শব্দটা দিয়ে দিয়েছে, কিন্তু ব্লক আকারেই সবসময় থাকে। তাহলে উত্তর কি হবে? খ সিনক্রোনাস।
7, সিনক্রোনাস ট্রান্সমিশনে দুই বুকের মাঝখানের সময় বিরতি কেমন হয়? সমান, অর্থাৎ কোনো বিরতি নাই, এক সমানভাবে চলতে থাকে, ঠিক আছে। 8, রেডিও বা টেলিভিশন সম্প্রচারে নিচের কোন ডেটা প্রবাহ মোডের উদাহরণ? ঠিক আছে, কি বলছি, রেডিও বা টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে নিচের কোন ডাটা প্রবাহ মোডটা কি উদাহরণ হিসেবে রয়েছে? তাহলে কি, ব্রডকাস্ট। ব্রডকাস্ট বুঝো, টেলিভিশন বা রেডিও। যে ব্রডকাস্ট হচ্ছে তারা একদিক থেকে প্রচার করবে, তুমি কিছু করতে পারবে না। ব্রডকাস্ট, ব্রডকাস্ট কি, তারা একদিক থেকে প্রচার করতেছে, তুমি শুধু দেখতে পারবা, কিছু বলতে পারবা না, না না শুনে তুমি না দেখো, বন্ধ করে থাও, কিন্তু তুমি কোনো উত্তর দিতে পারবা না। এটা হচ্ছে কি, ব্রডকাস্ট। আর দেখো 9 নম্বর আছে ওয়াকি টকি। ওয়াকি টকিতে যোগাযোগের জন্য কোন ডেটা মোড ব্যবহার করা হয়? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে তুমি দুই দিক থেকেই কথা বলতে পারবা, কিন্তু একই সাথে নয়, ঠিক আছে। দুই দিক থেকেই কথা বলতে পারবা, কিন্তু একই সাথে নয়। একজন বলবে, তার বলার পরে সে থামবে, তারপরে তুমি বলবা, একসাথে বলতে পারবা না। তাহলে কি, হাফ ডুপ্লেক্স ওয়াকিটকির ক্ষেত্রে। দেখো একই সময়ে একই সাথে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যায় কিসে? কও, ফুল ডুপ্লেক্সে। যেমন মোবাইল ফোন, ফুল ডুপ্লেক্সে আমি একই সাথে দুই দিক দিয়ে কথা বলতে পারবো। 11, টু স্টেট পেয়ার কেবলে মোট কয়টি জোড়া বা তার থাকে? খ 4 জোড়া 8টি তার। ঠিক আছে, 4 জোড়ায় কয়টা তার হয়? 8টি তার। 12, টু স্টেট পেয়ার কেবলের মাথায় কোন কানেক্টরটি ব্যবহার করে কম্পিউটারের সংযোগ দেওয়া হয়? উত্তর খ RJ 45। 13, কোয়াক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে প্রবাহিত প্রধান তামার তারটিকে কি বলে? খ কপার বা কোর। 14, কোনো কেবলের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে ডেটা পাঠানো হয়? অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কী করা হয়? অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে ডেটা পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অত্যন্ত সরু কাছের অংশকে কী বলা হয়? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অত্যন্ত সরু কাছের অংশটিকে কি বলা হয়? কোর বলা হয়। 16, অপটিক্যাল ফাইবার কেবলের ডাটা স্থানান্তরের সময় বৈদ্যুতিক সংকেতকে আলোক সংকেতে রূপান্তর করে কোনটি? লাইট সোর্স, এলইডি বা লেজার ডায়োড। 17, আলোর গতিতে ডেটা আদান প্রদান করতে পারে এবং তড়িৎ চৌম্বকীয় প্রভাব অর্থাৎ ইএমআই থেকে সম্পূর্ণ মুক্ত কেবল কোনটি? খ অপটিক্যাল ফাইবার। 18, ব্লুটুথ প্রযুক্তির আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড কত? ব্লুটুথের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড IEEE 802। এটা কিন্তু সকল ক্ষেত্রে, শুধু দশমিকের পরে কোনটা এটা পার্থক্য, ঠিক আছে। ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স প্রথম দিকের সবটুকুই এক, শুধু দশমিকের পরের টুক আলাদা, ঠিক আছে। তাহলে ব্লুটুথের ক্ষেত্রে 15। দেখো ওয়াইফাইয়ের ক্ষেত্রে কত? ওয়াইফাইয়ের ক্ষেত্রে 11, ঠিক আছে। আর বাকি সব কিন্তু এক, দেখছো, বাকি সব এক। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে কত? ওয়াইম্যাক্সের ক্ষেত্রে 16। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে 16, IEEE 802 16। 21, একটি ঘরের ভেতরে নিজস্ব ডিভাইসগুলোর মধ্যে গঠিত স্বল্প পাল্লার ওয়্যারলেস নেটওয়ার্কে কি বলে? কি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটি নির্দিষ্ট কলেজ ক্যাম্পাস, ভবন বা ল্যাবরেটরির ভিতরে কম্পিউটার নেটওয়ার্ক কে কি বলে? দেখো ল্যান, এটাও কি লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে। প্রথমটা ছিল কি একটা রুমের ভিতরে, দেখো
একটা ঘরের ভিতরে, এজন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, কারণ কি একটি নির্দিষ্ট কলেজ ক্যাম্পাস, একটা কলেজের ক্যাম্পাস, ভবন বা ল্যাবরেটরি সব জায়গায় থাকবে, ঠিক আছে। অনেক দূরত্ব বোঝাচ্ছে না, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি সম্পূর্ণ বড় শহর বা মেট্রোপলিটন এলাকার মধ্যে বিস্তৃত নেটওয়ার্কে কি বলা হয়? অর্থাৎ মনে করো তোমার যে টাউনটা আছে তোমার নির্দিষ্ট জেলার, ওই জেলাটাই দিল, তাহলে জেলাটায় কি ল্যান বা প্যান এগুলো কাজ করবে? অবশ্যই করবে না, তাই না? এজন্য কি লাগবে? ম্যান লাগবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কারণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কও এখানে খাটবে না এবং লোকাল এরিয়া নেটওয়ার্কও এখানে খাটবে না, এখানে আরও গতি বেশি লাগবে, ঠিক আছে। তাহলে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 24 বিশ্বব্যাপী বিস্তৃত এবং ইন্টারনেটের মূল ভিত্তি হিসেবে কাজ করে কোন নেটওয়ার্ক? 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি? তাহলে বিশ্বব্যাপী বিস্তৃত। তাহলে আমরা কি বুঝলাম? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা বিল্ডিং পুরোটা বা তার মাঠ নিয়ে, একটা কলেজ মনে করো, একটা কলেজের মাঠ, আশপাশ এবং কলেজ ক্যাম্পাস। প্যান কি? পার্সোনাল, নিজের একটা রুম, একটা ঘর নিজের। তারপরে ম্যান কি? ম্যান হচ্ছে নিজের একটা শহর। আর ওয়ান কি? ওয়ান হচ্ছে পুরো কি পৃথিবী। 25 স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে ডেটা স্থানান্তরের জন্য কোন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ। 26 টেলিভিশন রিমোট কন্ট্রোলের ডেটা ও সংকেত পাঠাতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ইনফ্রারেড। 27 কোন নেটওয়ার্ক টপোলজিতে একটি মাত্র মূল কেন্দ্রীয় ব্যাকবোন তারের সাথে সব কম্পিউটার যুক্ত থাকে? বাস টপোলজি। 28 স্টার টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের কেন্দ্রীয় ডিভাইস হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? হাব বা সুইচ। 29 সুইচের প্রধান কাজ বা সুবিধা কি যা হাবের নেই? কি নেই? নির্দিষ্ট ঠিকানায় বা মেক অ্যাড্রেসে ডেটা পাঠানো। সুইচ কিন্তু নির্দিষ্ট ঠিকানায় ডেটা পাঠাইতে পারে, হাব পারে না। 30 কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার দুই পাশের দুটি কম্পিউটারের সাথে বৃত্তাকারভাবে যুক্ত থাকে? রিং টপোলজির ক্ষেত্রে। দেখো রিং টপোলজি মনে করো এভাবে থাকে, 5টা কম্পিউটার আছে, প্রত্যেকটা অপারেটরের সাথে কি যুক্ত আছে, বুঝছো? এটা হচ্ছে রিং টপোলজি। এই জায়গায় সেই কথাটাই বলেছে যে কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার দুই পাশের দুটি কম্পিউটারের সাথে বৃত্তাকারভাবে যুক্ত থাকে। দেখো এই কম্পিউটার ধরো, এটা এর সাথেও যুক্ত আছে, এর সাথেও যুক্ত আছে, বুঝতে পারছো? দেখো একটি মূল কেন্দ্রীয় কম্পিউটার বা রুট নোডের সাথে শাখা প্রশাখার মতো যুক্ত টপোলজিকে কি বলে? যেটা শাখা প্রশাখার মতো যুক্ত আছে এটাকে বলে ট্রি টপোলজি, অর্থাৎ গাছ টপোলজি। গাছের যেমন মনে করে একটা টপোলজি, ঠিক আছে, এই মনে করো এর গোড়া, ঠিক আছে, এইভাবে উপর দিক গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এখান থেকে গেল, এখান থেকে গেল, এখান থেকে, মানে যেখান থেকে ইচ্ছা যাইতে পারতেছে, এই জন্য একে বলে ট্রি টপোলজি, শাখা প্রশাখার মতো গাছের, বুঝো নেই? এখন দেখো মেশ টপোলজি বা কমপ্লিটলি, মেশ টপোলজিকে কমপ্লিটলি বলা হয় অনেক ক্ষেত্রে, যে কমপ্লিটলি কানেক্টেড, ঠিক আছে। কি কারণে? দেখো আমি আগে উত্তরটা দিই, তারপরে আমি তোমাদের মানে আগে এমসিকিউর উত্তরটা দিই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। দেখো তাহলে মেশ টপোলজিতে 5টি কম্পিউটারের জন্য মোট কতটি তারের প্রয়োজন? এখানে উত্তর আছে 10টি। সূত্র এন, তারপরে ব্র্যাকেটে n-1/2। এখন আমি তোমাকে যে বিষয়টা বলতে গেছিলাম যে মেশ টপোলজি এমন একটা টপোলজি, প্রত্যেকটা টপোলজির সাথে কিন্তু এর প্রত্যেকটা কম্পিউটার যুক্ত থাকে, যেন এটাকে কমপ্লিট একটা টপোলজি বলা হয়। কি কারণে? দেখো মনে করো একটা মেশ টপোলজি এরা কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত, এরা প্রত্যেকের সাথে যুক্ত।
একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, আর একটার কিছু কিছু কি আসা যাবে? আর একটার কিছু আসা যাবে না। ঠিক আছে, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে আর একটার কিছু আসা যাবে না, এই জন্য এটাকে একটা কমপ্লিটলি কানেক্টেড টপোলজি বলা হয়, যে কোনো সমস্যাই নাই এর। একটা নষ্ট হলে সেটা থাকলো পড়ে, সমস্যা কি, আর কোনোটার সমস্যা হবে না। 33, বাস, স্টার এবং রিং টপোলজির সমন্বয়ে গঠিত নতুন জটিল টপোলজিকে কি বলা হয়? হাইব্রিড টপোলজি। এটাকে কি বলা হয়? হাইব্রিড টপোলজি। 34, বিভিন্ন বা ভিন্ন ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কগুলোকে একত্রে যুক্ত করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়? খ, কোনটা ব্যবহার করা হয়? খ, গেটওয়ে। 35, উৎস কম্পিউটার থেকে ডেটা প্যাকেটকে সবচেয়ে কম দূরত্বে বা সেরা পথ দিয়ে গন্তব্যে পাঠানোর কাজ করে কোনটি? রাউটার। 36, মডেম শব্দে এমও এবং ডেম দুটি অংশ দুটি দ্বারা যথাক্রমে কি বোঝানো হয়েছে? বলো। মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তাহলে মডেমের এমও এবং ডেম এই দুটি আলাদা শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে? মডুলেটর এবং ডিমডুলেটর। 37, মডেমের মডুলেশন প্রক্রিয়ার কাজ কি? এর কাজ হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা। 38, দুর্বল হয়ে পড়া নেটওয়ার্ক সংকেত বা সিগন্যালকে পুনরায় শক্তিশালী বা পরিবর্ধন করাকে এর ডিভাইসটাকে কি বলে? রিপিটার। রিপিটার কি করে? একটা নেটওয়ার্ক দুর্বল হয়ে গেলে, ধরা তুমি যাচ্ছ 5 টাকার পথ, ঠিক আছে, 5 টাকার পথ যাবা দূরে তোমার বাসা থেকে, 3 টাকার পথ গিয়ে তোমার শক্তি কমে গেছে, ওই জায়গায় একটা রিপিটার দিলে ওই 5 টাকার পথ পুরোটা যাইতে পারবে। মানে মনে করো তোমার কাছে টাকা শেষ হয়ে যাচ্ছে ওই জায়গায়, তো এই 3 টাকার পথ যে অবশ্যই তোমাকে আরো 2 টাকা দেওয়া লাগবে, তাই না? নাহলে 5 টাকার পথ কেমনে যাবা? ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রে এরকম, মনে করো ওর 5 টাকার পথ যাওয়া লাগবে, তার 3 টাকা আছে, ওই 3 টাকার দূরত্বে যায় ওরা একটা রিপিটার বসানো লাগবে, না হলে সে 5 টাকার পথ যাওয়া লাগবে না, ওরা রিপিটারের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, দেখো 39, আইপি অ্যাড্রেস এর চতুর্থ সংস্করণে বা IPv4 এ মোট কতটি বিট থাকে? 32টি বিট থাকে। কতটি থাকে? 32। দেখো 40, আইপি অ্যাড্রেসের সর্বশেষ সংস্করণ অর্থাৎ IPv6 কত বিটের হয়ে থাকে? এটা 128 বিটের হয়ে থাকে। 41, নেটওয়ার্কের প্রতিটি আইসিটি ডিভাইসের নিজস্ব স্থায়ী ও অন্যান্য হার্ডওয়্যারের ঠিকানাকে কি বলে? ম্যাক অ্যাড্রেস। 42, ম্যাক অর্থাৎ MAC ম্যাক ম্যাক অ্যাড্রেস সাধারণত কত বিটের হয়ে থাকে? ম্যাক অ্যাড্রেস সাধারণত 48 বিটের হয়ে থাকে। 43, প্রথম প্রজন্মের অর্থাৎ 1G প্রথম প্রজন্মের যে মোবাইলগুলো ছিল 1G, এ ফোনের প্রধান বৈশিষ্ট্য ও প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য বা প্রযুক্তি কোনটি? এটা সম্পূর্ণ অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে। 44, মোবাইল ফোনে SMS সেবা প্রথম কোন প্রজন্মের মোবাইলে চালু হয়? SMS কোন প্রজন্মের মোবাইলে চালু হয় বলো তো তোমরা? আমি একটু পরে বলি, না আমি বলেই দিচ্ছি, এটা 2G দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকেই চালু হয় এসএমএসটা। এবং ভিডিও কলিং বা মোবাইল ব্যাংকিংয়ের এটা চালু হয় কোন সময়? এটা 3G। এবং চতুর্থ প্রজন্মের মোবাইলে প্রযুক্তির প্রধান এবং মূল ভিত্তি কোনটি? চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে প্রযুক্তির প্রধান এবং মূল ভিত্তি কোনটি? আইপি ভিডিও নেটওয়ার্ক বা LTE লং টার্ম ইভলিউশন। দেখো 47, ইন্টারনেটে নিজের কোনো হার্ডওয়্যার বা মেমোরি না কিনে অনলাইনে অন্য কোনো শক্তিশালী সার্ভারে স্টোরেজ বা সফটওয়্যার ভাড়ায় ব্যবহার করার প্রযুক্তি কোনটি? এটা কি ক্লাউড কম্পিউটিং। তাহলে 48, ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান বা মূল বৈশিষ্ট্য কোনটি? গ,
অন ডিমান্ড সেলফ সার্ভিস ও পে অ্যাজ ইউ গো, অর্থাৎ যতটুকু ব্যবহার ততটুকু পে। ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান বা মূল বৈশিষ্ট্য কোনটি? যতটুকু ব্যবহার ততটুকু পে। দেখো 49, ডেটা কমিউনিকেশনের সিস্টেমের প্রাপকের কম্পিউটারে মডেমের কোন কাজটি সম্পন্ন হয়? ডিমোডুলেশন। 50, একটি প্রেরক কম্পিউটার থেকে নেটওয়ার্কের সুনির্দিষ্ট একটি গ্রুপ বা দলের কয়েকজন প্রাপকের কাছে ডেটা পাঠানোর মোডকে কি বলে? সঠিক উত্তর খ, কি? মাল্টিকাস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি প্রত্যেকটা অধ্যায়ের উদ্দীপকের যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা একবারে লাস্টের দিকে যেয়ে শেষ করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা 3 অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, এখন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম কি? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এর আবার 2টা অংশ আছে। তৃতীয় অধ্যায়ের 2টা অংশ আছে। প্রথম অংশ সংখ্যা পদ্ধতি 1 থেকে 25, এখানে 25টা এমসিকিউ দেওয়া হয়েছে প্রথম অংশ থেকে। দেখো, তৃতীয় অধ্যায় এমন একটা অধ্যায়, শুধু এমসিকিউ না, সিকিউ এর ক্ষেত্রে তোমার 2টা প্রশ্ন আসবেই 100%, প্রথম অংশ দ্বিতীয় অংশ থেকে। যারা পারো অঙ্কগুলা, একেবারে সহজ অঙ্ক। এই অঙ্ক আমার মনে হয় না কেউ পারে না। যে পারে না সে আসলে বোকা, বুঝছো? এই অঙ্কগুলো একটু চেষ্টা করো, যে 2 দিন টাইম আছে, ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও লেসন দেখো, আশা করি তোমরা পারবে। অঙ্কগুলো খুবই সহজ, এখান থেকে 2টা অঙ্ক আসবেই 100%। দেখো, শুরু করি তাহলে। 1, সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার অবস্থানগত মান বের করার জন্য কোনটি প্রয়োজন? বেস বা ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার অবস্থানগত মান বের করতে অবশ্যই তোমার ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জানা প্রয়োজন। বেস বা ভিত্তি কি? মনে করো 1 2, এর বেস কত? 2। তারপরে 1 2 না, এখানে 0 1 হবে, ঠিক আছে? কারণ সব সময় 0 থেকে তোমরা সংখ্যা কাউন্ট করা শুরু করবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 7। তাহলে এখানে বেস কত? বেস বা ভিত্তি কত? 8। আশা করি বুঝতে পারছো এটা কিসের? তোমার দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলার হিসাব। দেখো, এই যে চলে এসছে। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? এই যে মাত্র দেখলাম, এটা 8, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডি এর সমতুল্য দশমিক মান কত? ডি এর সমতুল্য কত বলতে পারবা তোমরা? 13। কিভাবে? দেখো, এ বি সি ডি ই এফ। আমরা কি জানি হেক্সাডেসিমাল কত? 0 থেকে 15 পর্যন্ত, তাই না? তাহলে 10 সমান সমান এ, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। আশা করি বুঝতে পারছো, কারণ হেক্সাডেসিমেলে 9 এর পরে 10 11 এভাবে গোনা হয় না, 9 এর পরে এ বি সি ডি ই এফ এভাবে গণা হয়। দেখো, 4, বাইনারি সংখ্যা 1101 এর সমতুল্য দশমিক মান কত? এর সমতুল্য দশমিক মান 13, ঠিক আছে? দেখো, বাইনারি সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সবচেয়ে একটা শর্টকাট পদ্ধতি আছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো, 1 2 4 8 এইভাবে তোমরা সবসময় ডাবল করে এগোবা, ঠিক আছে? ডাবল করে এগোবা। ডাবল করে এগোনোর পরে এর নিচে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে সিস্টেমে আছে সেভাবে দেবা, বাম দিক থেকে দিয়ে আসবা। দেখো, বামে কি আছে? প্রথমে 1 আছে, তারপরে কি আছে? 0 আছে, তারপরে কি আছে? 1 আছে, তারপরে কি আছে? 1 আছে, ঠিক আছে? আমরা দিলাম, এটা আমাদের কাজে লাগেনি, ঠিক আছে? সবসময় আমরা বাম দিক থেকে দিয়ে আসবো। আমাদের যত কাজে লাগবে 32 64 যত কাজে লাগবে এভাবে বাড়িয়ে নেব, ঠিক আছে? কিন্তু আমাদের এই 4টাই হয়ে গেছে। তাহলে এই যে 1 1 0 1, ঠিক আছে? দেখো, এবার আমরা এই 13 কেমনে পাইলাম?
দেখো, যেগুলোর নিচে দাগ আছে আমরা ওইগুলো গুনবো, যেগুলোর নিচে দাগ নেই ওইগুলো আমরা ধরবো না। এটা শূন্য আছে তার মানে এটা বাদ। তাহলে দাগ আছে কোনটায়? 8 আর 4 কত? 12। আর এই যে একটা দাগ আছে তাই না, 13। আশা করি তোমরা বুঝতে পারছো, যেটার নিচে দাগ থাকবে আমরা ওইটাই গণনা করব। আর 1 2 4 8 16 32 64 এভাবে আমরা বাড়িয়ে নেব উপরে প্রথম এক লাইন, তারপরে এটা আমরা বাম দিক থেকে লিখে আসব। আশা করি বুঝতে পারছো। বাম দিক থেকে লিখে আসার পরে আমরা যেগুলোর নিচে দাগ আছে ওইগুলো ধরবো, যেগুলোর নিচে দাগ নেই ওগুলো ধরবো না। আশা করি বোঝাতে পারছি। এখন দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা কত? 7-এর পরবর্তী সংখ্যা 10, কারণ 8 9 এগুলো কি আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 9 নেই, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 10-এর ক্ষেত্রে যায় 0 আর এবং 0 এবং 1 আছে তাই না। এরপরে যদি বলতো পরবর্তী সংখ্যা না, তার পরবর্তী সংখ্যা কত, তাহলে কি হতো? এটা হতো 11 হতো। ঠিক আছে। দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ এর পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর গ 10। 7 দশমিক সংখ্যা 25, দশমিকে আছে 25, এর বাইনারি মান নির্ণয় করো। দশমিকে 25 থাকলে এর বাইনারি কিভাবে নির্ণয় করব বলো? পারবা তোমরা কেউ? দেখো, বাইনারি আছে ক 1101। বাইনারি বের করতে তোমরা পারো না, আমি বের করে দেবো, তোমাদের বার করে দেখাই। ধরো দশমিকে আছে কত? 25, এর বাইনারি বের করবো তাই না আমরা। তাহলে বাইনারি কি? 2, ওই 2 দিয়ে ভাগ দেবো আমরা। তাহলে 12, হাতে থাকতেছে আমার 1, তাহলে 6, হাতে থাকে 0 3। আমরা ছোটকালে লসাগু গসাগু বের করছি না, সে একই নিয়মে। ঠিক আছে। তাহলে হাতে থাকে 0, তাহলে 1, হাতে থাকে 1 0 1, তাহলে 1 1 আমরা এই পাশ থেকে ধরে যাব, নিচ থেকে ধরে যাব। ঠিক আছে, 1 1 0 0 1 মিলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এভাবে বের করব, বের করে নিচ থেকে ধরে যাব। আর সর্বশেষ ভাগ করা না গেলে আমরা বামে একটা শূন্য আনবো, আর এই বামে যে একটা ছিল একটা ডানে নিয়ে আসবো। দেখো, 8 অক্টাল সংখ্যা 17, অক্টালে আছে কত? 17, এর পরবর্তী অক্টাল সংখ্যাটি কত? অর্থাৎ অক্টালে 17 আছে, অক্টালে কিন্তু 8 সংখ্যাটা থাকে না। ঠিক আছে, এটা ভেবে তোমার দেখতে হবে অক্টালের পরবর্তী সংখ্যাটি কত। এটা কত? 20। ঠিক আছে, 20। এখানে 20 নিলাম কেন? 18 19 নিলাম না কেন? কারণ 8 9 এগুলা কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। আর 20 থেকে 22 একটু বড়, এজন্য এটা নিয়ে পারতেছি না আমরা নিতে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, 9 হেক্সাডেসিমাল সংখ্যা F9 16, এর পরবর্তী সংখ্যা কোনটি? এর পরবর্তী সংখ্যা হচ্ছে খ A0 16। দেখো, এটা বার করবা কেমনে? তোমরা সকলেই জানো এফ এর পরবর্তী সংখ্যা 10। আর আমি একটু আগেও বলে দিয়েছি, তোমরা যারা না জানো জেনে নাও যে এফ এর পরবর্তী সংখ্যা 10। তাহলে এফ এর পরবর্তী সংখ্যা যদি 10 হয়, সেখান থেকে এদের শূন্য পাইছি আমরা। ঠিক আছে, সেখান থেকে 10-এর শূন্য, এবং হাতে থাকে কত? 1। হাতে 1 থাকলে এর আগে কি আছে? 9 আছে না? এফ এর আগে 9 আছে, তাই 9-এর সাথে আর 1 যোগ করলে 10, তাহলে 10-এর এ। 10 কম্পিউটারের ভেতরে সব ধরনের গাণিতিক ও যৌক্তিক কাজ মূলত কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? কোন পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ কম্পিউটার 0 এবং 1 বাদে ও কিছুই বোঝে না, ও খালি 0 1 0 1 0 1 এগুলো বোঝে। ঠিক আছে, এই জন্য তুমি কম্পিউটারে ভাবো যে আমি লিখতেছি সরোয়া এ, এটা তো ডিজিটাল সংকেত এসে দিচ্ছে, কিন্তু না, তোমার কাছ থেকে তুই এন এসছে, এ নিয়ে ও ওর মাদার বোর্ডে কি পাঠাচ্ছে? 0 1 পাঠাচ্ছে। ওইখান থেকে 0 1 আবার তোমার মনিটরে এসে ওই তুমি যে এ লিখতেছো এটাই শো করতেছে, কিন্তু ওরা প্রথমে তোমার ওইটাকে, তুমি এ লিখতেছো এটাকে 0 1 এ কনভার্ট করবে, 0 1 এ কনভার্ট করে তার মাদারবোর্ডে পাঠাবে, সেখান থেকে আবার তোমাকে এ দেখাবে।
এখন দেখো 11 8 বিট রেজিস্টারে +7 এর বাইনারি মান যদি 0 0 0 0 0 অন 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 হয়, তবে -7 এর 2 এর পরিপূরক কত হবে? সঠিক উত্তর খ, অন 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 0 0 অন। দেখো আমরা তোমাদের অ্যান্সারটা করে দিয়েছি। দেখো যে মানটা আছে এই মানটার যদি উল্টো করে দিই, বিপরীত করে দিই, তাহলে কিন্তু একের পরিপূরক পেয়ে যাচ্ছি আমরা। এই মানটার বিপরীত করে দিলে আমরা কি পাচ্ছি? একের পরিপূরক, তাই না? তাহলে একের পরিপূরকে যদি আমরা এক দিয়ে যোগ করি, অর্থাৎ একের পরিপূরকের সাথে আর এক দিয়ে যদি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুইয়ের পরিপূরক। এখানে আমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে দুইয়ের পরিপূরক, তাই না? তাহলে দুইয়ের পরিপূরক কিভাবে বের করবো আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি আর মুখেও বলে দিচ্ছি, তোমরা বুঝে নিও যে একের পরিপূরক করতে হবে যে মানটা থাকবে সেটাকে বিপরীত করে দিয়ে, আর একের পরিপূরকের সাথে এক যোগ করে হলো করতে হবে দুইয়ের পরিপূরক। এটা কিন্তু অঙ্কেও আসে 3 মার্কের অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু শুধু এমসিকিউ দেখলে হবে না, এটা 3 মার্কের অ্যান্সার, কারণ এটা তোমার ইসে গ দাগেও আসে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। 12 2 এর পরিপূরক গঠনে কোনো সংখ্যার চিহ্ন বিট যদি 1 হয়, তবে সংখ্যাটি কি নির্দেশ করে? ঋণাত্মক নির্দেশ করে। 2 এর পরিপূরকের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, যদি সংখ্যাটির চিহ্ন বিট 1 থাকে তাহলে এটা ঋণাত্মক, ঠিক আছে? এবং 0 থাকলে সেটা ধনাত্মক। এখানে অনেকে মনে করতে পারো সাধারণ গাণিতিক নিয়মে যে 0 মানে তো ঋণাত্মক, তাই না? যে আমার কাছে টাকা নাই বা -1 এসব মানেই তো আমি ঋণাত্মক, তাই না? আমার কাছে কিছু নাই। আর 1 মানে তো আমি ধনাত্মক। কিন্তু আইসিটির ক্ষেত্রে এখানে উল্টা, ঠিক আছে? আইসিটির ক্ষেত্রে এখানে তোমার কাছে মনে করো 1 টাকা আছে মানেই তুমি ঋণাত্মক, ঠিক আছে? আর তোমার কাছে 1 টাকাও নাই মানে তুমি ধনাত্মক, ঠিক আছে? উদাহরণ দিলাম টাকা দিয়ে, কিন্তু আসলে টাকার ক্ষেত্রে না, এটা তোমাদের বোঝার জন্য উদাহরণ দিলাম, ঠিক আছে? তাহলে 13 4 বিটের বিসিডি কোড দ্বারা কতটি অদ্বিতীয় চিহ্নকে কোডভুক্ত করা সম্ভব? এটা 10টি। দেখো বিসিডি কোড 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি দশমিক অঙ্ক প্রকাশ করে। বিসিডি কোড কি? 0 থেকে 9 পর্যন্ত। দেখো 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 আর দেখালাম না। 0 থেকে 9 পর্যন্ত তো বোঝো তোমরা 10টি সংখ্যা থাকে। 14 কম্পিউটারে ইংরেজি বর্ণমালা ও গাণিতিক চিহ্নের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড কোনটি? উত্তর খ, আস্কি কোড। আজকে 7 কোড দিয়ে সর্বোচ্চ কতটি অদ্বিতীয় ক্যারেক্টার বা চিহ্ন নির্দিষ্ট করা যায়? কতটি? 128টি। 16 বাংলা, আরবি, জাপানি সহ পৃথিবীর সব ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য কোন কোড ব্যবহৃত হয়? এটা কোন কোড? ইউনিকোড। 17 ইউনিকোড সাধারণত কত বিটের হয়ে থাকে? ইউনিকোড 16 বিটের হয়ে থাকে সাধারণত। বর্তমানে 32 বিটে হচ্ছে, কিন্তু তোমরা প্রশ্নে 16 বিটে দিবা। 18 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক বা ডিজিটকে বাইনারিতে প্রকাশের জন্য কতটি বিটের প্রয়োজন? গ 4টি। 19 অক্টাল সংখ্যা পদ্ধতির একটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরের জন্য কত বিটের প্রয়োজন হয়? 3 বিটের। 20 বাইনারি পদ্ধতিতে যোগফল বের করো। 1 1 1। বাইনারি পদ্ধতিতে যোগফল বের করলে কত হবে? 1 হবে, ঠিক আছে? এবং ক্যারি হবে 1। আশা করি বুঝতে পারছো। দেখো আমি তোমাদের ভাঙিয়ে দিই। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি এ কি বোঝে? 0 এবং 1। সাধারণভাবে এই 1 যোগ করলে পারা 3টে 1 যোগ করলে কত হতো? 3, স্বাভাবিকভাবে দশমিকে। কিন্তু বাইনারি কি বোঝে? 0 1। তাহলে 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 আসে। 1 আর 1 10, আর 1 যোগ করলে কি হচ্ছে? 11। কারণ বাইনারি তো তোমার মাঝে 2 3 4 5 7 এরা তো এইসব তো বোঝে না, ও বোঝে 0 আর 1। তাহলে 3 1 11, ঠিক আছে? তাহলে
এক আছে, আমার উত্তর বসাইছি, আর ক্যারি থাকে 1। 11-র 1 বসালাম, আর হাতে 1 থেকে যায় না, সেই 1, ঠিক আছে, ওই হাতের 1কে বলে ক্যারি। তাহলে উত্তর ঘ। 21 পজিশনাল সংখ্যা পদ্ধতির কোন সংখ্যার সর্বডানের অঙ্কটিকে কি বলা হয়? লেস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি। রোমান বা প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি কোন ধরনের সংখ্যা পদ্ধতি ছিল? নন পজিশনাল। 23 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে A16, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। অক্টাল সংখ্যা 12 এর যোগফলের দশমিক মান কত? হেক্সাডেসিমেলে আছে এ, অক্টালে আছে 12, এর যোগফল দশমিকে কত আসে? যোগফল আসে 20। দেখো ব্যাখ্যা দিয়ে দিয়েছি এখানে। হেক্সাডেসিমেল এ সমান সমান 10, আর অক্টালে 12 সমান সমানও 10, অতএব 10 10 যোগ করে 20। 24 8 বিটের রেজিস্টারে চিহ্ন বিট কোন অবস্থানে থাকে? উত্তর গ, অষ্টম। 25 ইবিসিডিআইসি কোড মূলত কত বিটের হয়? এটা কত বিটের হয়? 8 বিটের হয়। এখন আমরা দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব, ডিজিটাল ডিভাইস। বুলিয়ান অ্যালজেব্রার প্রবর্তক বা জনক কে? বুলিয়ান অ্যালজেব্রার জনক জর্জ বুল। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত কয়টি মৌলিক যৌক্তিক অপারেশন বা কাজ রয়েছে? কয়টি? 3টি। কি? অ্যান্ড, অর, নট। ঠিক আছে, মৌলিক গেট কয়টা? এখানে অপারেশন বা কাজ বোঝানো হয়েছে কি? গেটকে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? মৌলিক গেট কয়টি? 3টি। অ্যান্ড গেট, অর গেট, নট গেট। দেখো এটা হচ্ছে অর গেট, সরি, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি? এটা হচ্ছে অ্যান্ড গেট। দুটো দাগ দিলাম, ডির মতো আঁকলাম। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এটা কি? অ্যান্ড গেট। অর গেট কেমন? অর গেট এইটা, এটা হচ্ছে অর গেট। দুইটা ইনপুট দিলাম, এই যে অর গেট। অ্যান্ড গেট কি করে? সরি, নট গেট কি করে? নট গেট হচ্ছে এটা, এটা কি করে? বিপরীত করে। সব সময় এ থাকলে এ বার করে দেবে, এ বার, বি থাকলে বি বার। আর অর গেট কি করে? অর গেট এ থাকলো, বি থাকলো, ও কি করবে? এ যোগ বি বানিয়ে দেবে, যোগ করবে সব সময়। আর অ্যান্ড গেট কি করবে? গুণ করবে, এ গুণ বি, এ বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 28 কোন লজিক গেটের আউটপুটে সর্বদা ইনপুটের বিপরীত বা উল্টো করে থাকে? এই মাত্র বললাম নট গেট। ঠিক আছে, নট গেট কি করে? সবসময় বিপরীত করে দেয়। এ বার থাকলে এ বানাই দেবে, এ থাকলে এ বার বানাই দেবে, এরকম উল্টা কাজ করে খালি। 29 কোন লজিক গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়? ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অর গেটে আমরা কি জানি? অর, এটা কিভাবে বুঝবো? দেখো 0 যোগ 1, এটা কি অন হবে? অবশ্যই অন হবে। আর অর গেটের কাজ কি? যোগ করা। যোগ একটা সংখ্যাও যদি 1 থাকে, 1 হবেই। ঠিক আছে, আর দেখো এটা অ্যান্ড গেট হবে না কেন? 0 গুণ 1, 0-র সাথে যাই গুণ করো কিন্তু 0ই হয়, তাই না? তাহলে আউটপুট আমরা 1 পাচ্ছি না। আশা করি বুঝতে পারছো। আর নট গেট তো এর কাজই খালি উল্টো পাল্টা, উল্টো করে দেয়, এ তো হবেই না। তাহলে দেখো কোন লজিক গেটের সব কয়টি ইনপুট 1 হলে কেবল তখনই আউটপুট 1 হয়? এটা দেখো অ্যান্ড গেট। অ্যান্ড গেট, কারণ একটু কি করলাম? অ্যান্ড গেটের কাজে গুণ করা। ওর দুইটা 1 না হলে হবে না। একটা 0 থাকলে যার সাথে 0 থেকে যাই গুণ করো না কেন, 0ই থেকে যায়। 31 নিচের কোন গেট দ্বয়কে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়? কোন গেটকে সার্বজনীন গেট বলা হয়? ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট কোনগুলো? বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট বলা হয় এক্স নর এবং এক্স অর, এক্স অর এবং এক্স নর। 33 বুলিয়ান অ্যালজেব্রায় ডি মর্গানের প্রথম উপপাদ্য কোনটি? উত্তর খ। 34
কোন লজিক গেটের ইনপুট সমূহ একই সমান হলে আউটপুট 0 এবং অসমান হলে আউটপুট 1 হয়? কোনটা? XOR এ। 35 যে লজিক সার্কিট মানুষের ভাষাকে বা আলফানিউমেরিক ক্যারেক্টারকে কম্পিউটারের বাইনারি কোডে রূপান্তর করে তাকে কি বলে? এনকোডার। 36 একটি এনকোডারে যদি ইনপুট সংখ্যা 8টি হয় তবে তার আউটপুট লাইনের সংখ্যা কয়টি হবে? বোঝো, ইনপুট যদি 8টি হয় আউটপুট কতটি হবে? আউটপুট হবে 3টি। কিভাবে বুঝলাম? কারণ যা থাকবে, ঠিক আছে, তার থেকে মনে করো 3 গুণ কমায় আনবা, 3 গুণ, ঠিক আছে। 3 গুণ কিভাবে কমাবা? সাধারণভাবে 8/3 এটা না, 8/3 এটা না। দেখো 2 রে কিউব করলাম, তার মানে 2 রে 3 বার গুণ করলাম, এইভাবে, ঠিক আছে। 2 রে 3 বার গুণ করলাম, তাহলে 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এভাবে, ঠিক আছে। তাহলে 3টা আসতেছে না? আশা করি বুঝতে পারছো। দেখো যদি সূত্র দেওয়া আছে 2 রে কিউব করা লাগবে 8, ঠিক আছে। 37 যে লজিক সার্কিট কম্পিউটারের বাইনারি কোডকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে কি বলে? ডিকোডার। অর্থাৎ এনকোডার এবং ডিকোডার এর পার্থক্য কি তোমরা বুঝতে পারছো? এনকোডার এ হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে এবং ডিকোডার কি করে? অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এইটা কিন্তু এনকোডার আর ডিকোডার, এটা কিন্তু তোমার ক দাগে আসতে পারে। ক দাগের জন্য খুবই ইম্পর্টেন্ট এনকোডার এবং ডিকোডার। এনকোডার আসলে দিবা যে ইলেকট্রনিক ডিভাইস ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে তাকে এনকোডার বলে। আর ডিকোডারে শুধু ওই অ্যানালগ আর ডিজিটাল এটা উল্টে দিবা যে ইলেকট্রনিক ডিভাইস অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে তাকে ডিকোডার বলে। আশা করি বুঝতে পারছো। দেখো 38 3 থেকে 8 লাইন অর্থাৎ 3 গুণ 8। ডিকোডারের ইনপুট সংখ্যা 3টি হলে আউটপুট লাইনের সংখ্যা কত হবে? উত্তর গ 8টি। একটি হাফ অ্যাডার বা অর্ধযোগের সার্কিট তৈরিতে কোন দুটি গেট প্রয়োজন? হাফ অ্যাডার তৈরি করতে কোন দুটি গেট প্রয়োজন? XOR এবং NAND। 40 একটি ফুল অ্যাডার বা পূর্ণযোগের সার্কিট মোট কয়টি ইনপুট থাকে? উত্তর খ 3টি, 2টি ইনপুট বিট এবং একটি পূর্ববর্তী ক্যারি বিট। 41 দুটি হাফ অ্যাডার এবং একটি OR গেটের সমন্বয়ে নিচের কোন সার্কিটটি তৈরি করা সম্ভব? উত্তর গ ফুল অ্যাডার। 42 কম্পিউটারের CPU এর ভেতরে মেমরি বা ডেটা সাময়িকভাবে ধরে রাখার মূল উপাদান কোনটি? ক ফ্লিপ ফ্লপ। 43 একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত লজিক সার্কিটকে কি বলা হয় যা বাইনারিতে তথ্য ধারণ করে? বাইনারি তথ্য ধারণ করে। রেজিস্টার। 44 একটি 8 বিট রেজিস্টার তৈরি করতে মোট কয়টি ফ্লিপ ফ্লপ প্রয়োজন হয়? গ 8টি। 45 যে ডিজিটাল লজিক সার্কিট ইনপুট পালস বা ঘড়ির সংকেত গণনা করতে পারে তাকে কি বলে? তাকে বলে কাউন্টার। 46 বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ অনুযায়ী a প্লাস a বার, এখানে কিন্তু এই পুনঃ চিহ্নটা হবে না, এটা হবে বার, উপরে একটা দাগ, ঠিক আছে। a প্লাস a বার সমান সমান কত? a। এটা একটা কিন্তু সূত্র, এই সূত্রটাকেও আমরা ভাঙতে পারি। দেখো ভেঙে বোঝাই তোমাদের, যদি a সমান সমান আমরা 1 ধরি তাহলে প্লাস a বার, a বার সমান সমান কি 0 না? তাহলে 1 আর 0 যোগ করলে কি হয়? 1 হয় না? তাহলে 1 আর a সমান সমান আমরা 1 ধরছি, তাহলে 1 সমান সমান কি a, একটা a আসে। এখন বলতে পারো তোমরা a বার দিলে আমরা 0 পাইলাম কেমনে? দেখো আমরা একটু আগে কি বুঝিয়েছি যে নট গেটের কাজ কি? বিপরীত করা। 1 থাকলে 0 করে দেবে, 0 থাকলে 1 করে দেবে, a থাকলে a বার করে দেবে, a থাকলে a বার থাকলে a করে দেবে, তাই না? আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে a আছে, a বার, তাহলে 1 আছে, 1 রে 0 করে দেবে, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছো যে এ হলো কেমনে।
এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা দ্বৈতনীতি অনুযায়ী যোগের বিপরীত কাজ করে কোনটি? যোগের বিপরীত কাজ করে কোনটি? বুলিয়ান অ্যালজেব্রার দ্বৈতনীতি অনুযায়ী যোগের বিপরীত করে বিয়োগ। ঠিক আছে, যোগের বিপরীত করে, সরি আমার ভুল হয়েছে, যোগের বিপরীত করে গুণ, যোগের বিপরীত করে গুণ। 48 লজিক গেটের বুলিয়ান সমীকরণ y সমান সমান a প্লাস বি হোল বার, a প্লাস বি হোল বার কোন গেটকে নির্দেশ করে? নর গেটকে। কোনটাকে নির্দেশ করে? নর গেট। 49 বুলিয়ান ধ্রুবক ও চলকের উপর ডাবল বার দিলে, যেমন এ ডাবল বার, এ ডাবল বার এর মান কি হবে? ডাবল বার দিলে সবসময় মনে রাখবে কোনো সংখ্যার উপরে ডাবল বার থাকলে, কোনো সংখ্যার উপরে ডাবল বার থাকলে সে বারটা উঠে যায়। কোনো আলফাবেট এ বি সি ডি যাই থাকুক না কেন, এরপর যদি ডাবল বার থাকে, সে ডাবল বার থাকলে সে বারটা উঠে যায়, এর কোনো মান থাকে না। তাহলে এর উপরে ডাবল বার থাকলে এর মান উঠে যাবে, গ। 50 এনকোডার সাধারণত নিচের কোন ইনপুট ডিভাইসের ভিতরে সরাসরি ব্যবহৃত হয়? কোনটার উপরে? খ কিবোর্ড। দেখো এখন আমরা চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি HTML নিয়ে আলোচনা করব। দেখো 1 HTML এর পূর্ণরূপ কি? ক হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। খ HTML ল্যাঙ্গুয়েজ বা ভাষাটি কে আবিষ্কার করেন? টিম বার্নার্স লি। 3 ওয়েব পেজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন? ওয়েব পেজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন? ওয়েব ব্রাউজার। যেমন ওয়েব ব্রাউজার কি? ক্রোম আছে, ফায়ারফক্স আছে। ঠিক আছে। কোনটি একটি সার্চ ইঞ্জিন? গুগল। গুগল একটি সার্চ ইঞ্জিন এবং ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা এগুলো হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। ঠিক আছে, এগুলো একটা ওয়েব ব্রাউজার। দেখো এই যে ওয়েব পেজ ব্রাউজ করার জন্য কোন সফটওয়্যারটি প্রয়োজন? ওয়েব ব্রাউজার। ঠিক আছে, যেমন ক্রোম বা ফায়ারফক্স। 5 আইপি ঠিকানা পরিবর্তের মানুষের সহজে মনে রাখার মতো টেক্সট বা অক্ষরের রূপকে কি বলা হয়? খ ডোমেইন নেম। 6 ডোমেইন নেমকে কম্পিউটারের বোধগম্য আইপি অ্যাড্রেসে রূপান্তর করে কোন সিস্টেম? গ ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। 7 কোনো ওয়েবসাইটের প্রধান বা প্রথম পেজকে কি বলে? হোম পেজ। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 9 এইচটিটিপি সেমিকোলন ডাবল স্ল্যাশ google.com ওয়েবসাইটের ডোমেইন সার্ফিক্স বা টপ লেভেল ডোমেইন কোনটি? টপ লেভেল, টপ লেভেল বললেই তোমরা সবসময় .com মনে রাখবো। টপ লেভেল .com এর উপরে কের দাম নাই, একে দাম এই .com এর চেয়ে কম। ঠিক আছে, তাহলে টপ লেভেলের ডোমেইনের টপ লেভেল কি? .com। ঠিক আছে, .com এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়। ঠিক আছে। 10 সরকারি প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত আন্তর্জাতিক ডোমেইন সার্ভিস কোনটি? আমরা কি জানি সরকারি সব কিছুর ক্ষেত্রেই .gov ব্যবহার করা হয়, .gov। 11 কোনো সার্ভারে বা ইন্টারনেটের মেমোরিতে ওয়েবসাইটের ফাইলগুলো জমা রাখলে তাকে কি বলা হয়? ওয়েব হোস্টিং। 12 HTML ফাইলের নামের শেষে ডিফল্ট বা সাধারণ এক্সটেনশন কোনটি ব্যবহৃত হয়? সাধারণ এক্সটেনশনে কোনটি ব্যবহৃত হয়? .html বা .htm। 13 HTML ফাইলে সাধারণত সবচেয়ে বড় হেডিং তৈরি করার জন্য কোন ট্যাগটি ব্যবহৃত হয়? h1। দেখো হেডিং এর ক্ষেত্রে যে কোনো হেডিং এ মনে রাখবা এই চিহ্ন দুটো আছেই। ঠিক আছে, শুধু মাঝেরগুলো মনে রাখবা তোমরা। ঠিক আছে, তাহলে HTML ফাইলের সবচেয়ে ছোট হেডিং লেখার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? খ h6। আর এই বিষয়টা যেটা বললাম যে এই চিহ্ন দুটো মনে রাখবা সবসময়, লেস দ্যান আর গ্রেটার দ্যান। ঠিক আছে, লেস দ্যান গ্রেটার দ্যান মনে রাখবা, মাঝখানের চিহ্নগুলো মনে পড়বা। লেস দ্যান গ্রেটার দ্যান তো অটোমেটিক মনে রাখার কি, এটা তো অটোমেটিক সবার মাথায় থাকে, এটা যে চিহ্নটা হবেই, তাই না? তাহলে
লেস দেন গ্রেটার দেন অটোমেটিক থাকতেছে, মাদারটুক করলে আমাদের হয়ে যাচ্ছে। ব্রাউজারে চলমান কোনো লাইনের পর নতুন লাইন বা লাইন ব্রেকের প্রয়োজন হলে লাইন ব্রেকের জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? কোনটা ব্যবহার করা হয়? বিআর। এটি একটি এমপটি বা ফাঁকা ট্যাগ। দেখবা উত্তরের ক্ষেত্রে যেগুলোই উদাহরণ দেওয়া প্রয়োজন, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, সেগুলোই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখে নেবা। দেখো 16, কোনো টেক্সট বা লেখাকে বোল্ড বা মোটা করার জন্য কোনটি ব্যবহার করা হয়? মোটা করার জন্য বি ব্যবহার করা হয়। কোনো লেখাকে ইটালিক করার জন্য বা বাঁকা করার জন্য, ইটালিক মানে তো বুঝো সবাই, বাঁকা করার জন্য কি ব্যবহার করা হয়? আই ব্যবহার করা হয়। কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য, অর্থাৎ কোনো আমি যেরকম একটা দাগ দিয়ে আসলাম, দেখো একটা দাগ দিলাম না, এই কোনো লেখার নিচে এভাবে দাগ দেওয়ার জন্য ইউ ব্যবহার করা হয়, ইউ। এইচটিএমএল ডকুমেন্ট কোনো প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখলাম এতটুকু জায়গা নিয়ে, এটা লিখতে কি ব্যবহার করা হয়? প্যারাগ্রাফ তৈরির জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়। 20, একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের হাইপারলিংক তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এ, এর নাম কি? আনসার ট্যাগ। 21, হাইপারলিংক এ, এর পূর্ণরূপ কি? আনসার ট্যাগ। ব্যাখ্যায় দেখবা সবকটার পূর্ণরূপ দেওয়া থাকে, নয় ব্যাখ্যা দেওয়া থাকে। এই উত্তরের পরে ব্যাখ্যাগুলো একটু পড়ে দেখবা। দেখো ট্যাগের সাথে গন্তব্যের ঠিকানা নির্দেশ করার জন্য কোন অ্যাট্রিবিউট বাধ্যতামূলক? এইচআরইএফ, এইচআরইএফ এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট রেফারেন্স। 22, ওয়েব পেজে কোনো ছবি বা ইমেজ যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আইএমজি। আইএমজি ট্যাগের সাথে ছবি ফাইলের উৎস বা লোকেশন দেখানোর জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা আবশ্যক? খ, এসআরসি। এর পূর্ণরূপগুলো তোমরা দেখে নেবা। 24, ইন্টারনেটের সমস্যার কারণে ছবি লোড না হলে ছবির পরিবর্তে কোনো বিকল্প টেক্সট দেখানো অ্যাট্রিবিউট কোনটি? এএলটি। এর পূর্ণরূপ দেখে নেবে আল্টারনেটিভ টেক্সট, আল্টারনেটিভ টেক্সট। আর কম্পিউটারের কিবোর্ড ক্ষেত্রে আল্ট্রা বলে, ঠিক আছে, আল্ট্রা। 25, ক্রমানুসারী বা সংখ্যাযুক্ত লিস্ট 1 2 3 ABC তৈরির জন্য কোন প্রধান ট্যাগ ব্যবহৃত হয়? ওএল। পূর্ণরূপ কি হচ্ছে? অর্ডারেড লিস্ট, অর্ডারেড লিস্ট। 26, বুলেটযুক্ত বা অনিয়মিত লিস্ট তৈরি করার জন্য কোন প্রধান ট্যাগ ব্যবহৃত হয়? ইউএল। 27, লিস্টের ভিতরে কোনো আইটেম বা উপাদান যুক্ত করার ট্যাগ কোনটি? খ, এলআই, লিস্ট আইটেম। এইচটিএমএল এ একটি পূর্ণাঙ্গ টেবিল বা সারণী তৈরি করার মূল ট্যাগ কোনটি? পূর্ণাঙ্গ টেবিলের ডাইরেক্ট টেবিল লিখে দিবা, হয়ে গেল। এইচটিএমএল টেবিলে নতুন একটি অনুভূমিক সারি বা রো তৈরি ট্যাগ কোনটি? খ, টিআর, টেবল রো। টেবিল সারির ভেতরে সাধারণত ডেটা সেল বা কলামের তথ্য দেওয়ার ট্যাগ কোনটি? উত্তর খ, টিডি, টেবিল ডাটা। 31, টেবিলের প্রথম সারিতে কলামের নাম বা শিরোনাম হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? উত্তর খ, টিএইচ। 32, একাধিক কলামের জায়গাকে একত্রে যুক্ত বা মার্জ করার জন্য টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? খ, ক্লাস পান। 33, একাধিক সারি বা রো এর জায়গাকে উপর নিচ বরাবর একত্রে মার্জ করার জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? খ। 34, যে ওয়েবসাইটের তথ্য বা কন্টেন্ট রান টাইমে ব্রাউজ করার সময়, রান টাইম মানে কি? ব্রাউজ করার সময় পরিবর্তিত হয় না, তাকে কি বলে? স্ট্যাটিক ওয়েবসাইট। 35, ডাটাবেজের সাথে যুক্ত এবং ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে কন্টেন্ট
পরিবর্তনকারী ওয়েবসাইট কোনটি? ডাইনামিক ওয়েবসাইট। 36 ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে নিচের কোন স্ক্রিপ্টিং ভাষাটি সাধারণত ডাটাবেজের সাথে ব্যবহৃত হয়? পিএইচপি বা পাইথন? পাইথন হচ্ছে সবচেয়ে বেস্ট। 37 একটি ওয়েবসাইটের ভেতরে পেজগুলো পারস্পরিক কিভাবে সাজানো থাকবে তার বিন্যাসকে কি বলা হয়? অর্থাৎ একটি ওয়েবসাইটের ভেতরের পেজগুলো, তোমার ওয়েবসাইটের ভিতরের ডিজাইনটা কেমন হবে, এর বিন্যাসকে কি বলে? এর বিন্যাসকে বলে ওয়েবসাইটের কাঠামো। 38 কোনো ওয়েবসাইট কাঠামোতে পেজগুলো ক্রমানুসারে একটির পর একটি নেক্সট, প্রিভিয়াস এভাবে সাজানো থাকে, তাই না? তাহলে কোন ওয়েবসাইট কাঠামোতে এটা সাজানো থাকে? খ লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোতে। 39 স্কুল, কলেজ বা বড় কর্পোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য একটি জনপ্রিয় ও বহু ব্যবহৃত কাঠামো কোনটি? ট্রি কাঠামো। ঠিক আছে, ট্রি কাঠামো। 40 যে ওয়েবসাইট কাঠামোতে সব কয়টি ওয়েব পেজ একে অপরের সাথে সরাসরি মার্জ বা লিঙ্কেড থাকে, অর্থাৎ সরাসরি যুক্ত থাকে, তাকে কি বলে? মার্জ মানে কি? যুক্ত। লিঙ্ক মানেও যুক্ত থাকে, তাকে কি বলে? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। HTML এর কোন ট্যাগের ভেতরে ওয়েবসাইটের মূল দৃশ্যমান কন্টেন্ট বা লেখাগুলো থাকে? বডিতে। ব্রাউজারের ট্যাবের উপর ওয়েবসাইটের নাম বা শিরোনাম দেখানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? টাইটেল। শিরোনামের ক্ষেত্রে টাইটেল। 43 নিচের কোনটি একটি কন্টেইনার বা ধারক ট্যাগ যার শুরু এবং শেষ উভয়ই আছে? HTML। HTML এর নিচের কোন ট্যাগটি কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নেই? HR। এটি অনুভূমিক রেখা তৈরির ফাঁকা ট্যাগ। 45 টেবিলের চারপাশের বর্ডার বা দাগ দেওয়ার জন্য টেবিল ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? খ বর্ডার। 46 HTML কোডের শুরুতে ব্যবহৃত ডক টাইপ HTML লাইনটি দ্বারা কি বোঝানো হয়? খ এটি ব্রাউজারকে HTML5 সংস্করণের ডকুমেন্ট টাইপ নির্দেশ করে। 47 কোনো একটি নির্দিষ্ট দেশের নিজস্ব ওয়েবসাইটের জন্য ব্যবহৃত কান্ট্রি ডোমেইন সার্ভিস কোনটি? বাংলাদেশের জন্য বিডি, অন্যান্য দেশের জন্য তাকে দেশের যেটা আছে সেটা সিলেক্ট করে, আমাদের বাংলাদেশের জন্য বিডি। 48 অলাভজনক বা সামাজিক সেবাধর্মী সংস্থার জন্য ব্যবহৃত ডোমেইন সার্ভিস কোনটি? অর্গানাইজেশন, ORG। HTML ডকুমেন্টের প্রধান দুটি অংশ কোনটি? HTML এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হেড এবং বডি। 50 কোনো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার জন্য বডি ট্যাগের সঠিক সিনট্যাক্স কোনটি? খ বডি বিজি কালার। ঠিক আছে, এখন আমরা দেখব পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। দেখো 1 নম্বরে আছে কম্পিউটার সরাসরি কোনো অনুবাদক প্রোগ্রাম ছাড়াই বুঝতে পারে কোন ভাষা? কম্পিউটার সরাসরি কোনো অনুবাদক প্রোগ্রাম ছাড়াই বুঝতে পারে কোন ভাষা? মেশিনের ভাষা। 2 সি কোন স্তরের প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত? মধ্যম স্তরের। 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে সি ভাষাকে উদ্ভাবন করেন। সি ভাষাটা কে উদ্বোধন করেন? ডেনিস রিচি। 4 সম্পূর্ণ উৎস প্রোগ্রামকে একবারে অবজেক্ট করে রূপান্তর করে কোন অনুবাদক প্রোগ্রাম? গ কম্পাইলার। 5 উৎস প্রোগ্রামের কোডকে লাইনের পর লাইন বা লাইন বাই লাইন ধরে অনুবাদ ও নির্বাহ করে কোনটি? খ
ইন্টারপ্রেটার। 6 অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত সংকেত বা নোমেনিক কোডকে যেমন এডিডি, এসইউবি মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি? গ অ্যাসেম্বলার। 7 প্রোগ্রামের ব্যাকরণগত বা বানানজনিত ভুলকে আইসিটির ভাষায় কি বলা হয়? প্রোগ্রামের ব্যাকরণজনিত বা বানানজনিত ভুলকে আইসিটি ভাষায় বলা হয় সিনট্যাক্স এরর। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা তার সংশোধন করার প্রক্রিয়াকে কি বলে? ডিবাগিং। 9 ধাপে ধাপে কোনো সমস্যার সমাধানের চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল রূপকে কি বলা হয়? কোডিং। 10 ফ্লোচার্টের সিদ্ধান্ত বা শর্ত প্রকাশের জন্য কোন জ্যামিতিক প্রতীকটি ব্যবহৃত হয়? রম্বস বা ডায়মন্ড। 11 ফ্লোচার্টে ডেটা ইনপুট এবং আউটপুট বোঝানোর জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? সামান্তরিক। সি প্রোগ্রামের মূল বা প্রধান ফাংশন কোনটি যা ছাড়া প্রোগ্রাম রান করা সম্ভব নয়? সঠিক উত্তর খ মেইন ফার্স্ট ব্র্যাকেট। 13 সি প্রোগ্রামের মনিটরে বা কনসোলে কোনো আউটপুট দেখানোর জন্য কোন লাইব্রেরি ফাংশনটি ব্যবহৃত হয়? খ 14 সি প্রোগ্রামের ব্যবহারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়? খ 15 স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট ফাংশন ব্যবহারের জন্য প্রোগ্রামের শুরুতে কোন হেডার ফাইলটি যুক্ত করতে হয়? গ স্টুডিও এইচ। 16 সি ল্যাঙ্গুয়েজে পূর্ণ সংখ্যা যেমন 10, 25, -5 ঘোষণার জন্য কোন কিওয়ার্ড ব্যবহৃত হয়? খ আইএনটি। সি ল্যাঙ্গুয়েজে সাধারণত ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা ঘোষণার কিওয়ার্ড কোনটি? ফ্ল্যাট। সি প্রোগ্রামে কোনো একটি মাত্র বর্ণ বা ক্যারেক্টার ঘোষণার জন্য ব্যবহৃত কিওয়ার্ড কোনটি? গ 4। 19 আইএনটি ডেটা টাইপের জন্য ফরম্যাটে স্পেসিফায়ার কোনটি? গ %d। 20 ফ্ল্যাট ডেটা টাইপের জন্য ইনপুট বা আউটপুট কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হয়? খ %f। 21 সি ল্যাঙ্গুয়েজে গাণিতিক ভাগের পর ভাগশেষ বা মডুলাস বের করার জন্য অপারেটর কোনটি? খ %। 22 সি প্রোগ্রামে দুটি মানের সমতা বা সমকক্ষতা যাচাই করার রিলেশনাল অপারেটর কোনটি? খ 23 সি ল্যাঙ্গুয়েজে যৌক্তিক অ্যান্ড বা লজিক্যাল অ্যান্ড অপারেটর প্রকাশের প্রতীক কোনটি? খ অ্যান্ড দুইবার অ্যান্ড। ঠিক আছে। প্রোগ্রামে একাধিক শর্তের মধ্যে যে কোনো একটি সুনির্দিষ্ট মান দ্রুত যাচাইয়ের জন্য কোন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা উত্তম? খ সুইচ কেস। 25 সি ল্যাঙ্গুয়েজে নিচের কোনটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নয়? নিচের কোনটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নয়? ঘ 26 লুপের ভেতরে নির্দিষ্ট শর্ত পূরণ হওয়ার পর লুপ থেকে সরাসরি বের হয়ে যাওয়ার জন্য কোন কিওয়ার্ড ব্যবহৃত হয়? খ ব্রেক। 27 সমজাতীয় বা একই ডেটা টাইপের একগুচ্ছ উপাদানের সমষ্টিকে সি প্রোগ্রামিংয়ের কি বলা হয়? খ অ্যারে। 28 সি ল্যাঙ্গুয়েজে একটি অ্যারের প্রথম উপাদান ইন্ডেক্স বা অবস্থান কত নম্বর থেকে শুরু হয়? খ 0 থেকে।
29, কোনো একটি ফাংশন যখন তার নিজের ব্লকের ভিতরে থেকে নিজেকেই আবার কল করে তাকে কি বলে? রিকারসিভ ফাংশন। 30, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ওপিপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষার একটি অন্যতম জনপ্রিয় উদাহরণ কোনটি? খ, পাইথন বা সি প্লাস প্লাস। ঠিক আছে, পাইথন বা সি প্লাস প্লাস। 31, সি ল্যাঙ্গুয়েজে মেমোরি লোকেশন বা চলকের ঠিকানা সরাসরি ধারণ করার ভেরিয়েবলকে কি বলে? খ, পয়েন্টার। 32, সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট বা লাইনের শেষে কোন সমাপনী চিহ্নটি দেওয়া বাধ্যতামূলক? সেমিকোলন। 33, সি ল্যাঙ্গুয়েজে বড় আকারের দশমিক বা ভগ্নাংশ সংখ্যা ঘোষণার কিওয়ার্ড কোনটি? ডাবল। 34, সি ল্যাঙ্গুয়েজে মোট কতটি সংরক্ষিত কিওয়ার্ড যেমন আইএনটি, ফ্লট, ইফ রয়েছে? 32টি। ভেরিয়েবল বা চলক ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সি ল্যাঙ্গুয়েজের সঠিক নিয়ম মেনে তৈরি হয়েছে? খ, দেখো উদাহরণ দেওয়া আছে এখানে, চলকের শুরুতে সংখ্যা বা মাঝে স্পেস থাকা যাবে না। অর্থাৎ দেখছো এখানে এদের নাম স্পেস দেওয়া আছে, নাম দেওয়ার পরে স্পেস দেওয়া আছে, কিন্তু এখানে স্পেস দেওয়া নাই, NUM এরপরে স্পেস দেওয়া নাই। ঠিক আছে, এরপরে দেখো 36, সি প্রোগ্রামের এক্সিকিউশন বা রান হওয়ার কোন ফাংশন থেকে শুরু হয়? খ, মেইন ফার্স্ট ব্র্যাকেট। 37, সি প্রোগ্রামে ম্যাথমেটিক্যাল ফাংশন যেমন SQRT, POW ব্যবহারের জন্য কোন হেডার ফাইলটি যুক্ত করতে হয়? খ, math.h। 38, সি ল্যাঙ্গুয়েজে কোনো সংখ্যার বর্গমূল বের করার সঠিক লাইব্রেরি ফাংশনটি কোনটি? স্কোয়ার। SQRT এর পুনরূপ কি? স্কোয়ার রুট। একটি 1D অ্যারো ঘোষণা INT নাম্বার 5 এর সর্বোচ্চ কতটি উপাদান রাখা যাবে? 5টি। 40, লুপের ভেতরে নির্দিষ্ট কোনো লাইনের কাজ স্কিপ বা বাদ দিয়ে পরবর্তী ইটারেশনে যাওয়ার কিওয়ার্ড কোনটি? কন্টিনিউ। সি ল্যাঙ্গুয়েজে রিলেশনাল অপারেটর কোনটি? খ, কি? খ, নিচের কোনটি সি ল্যাঙ্গুয়েজের অ্যাসাইনমেন্ট অপারেটর? খ, সমান। 43, নিচের কোন ডেটা টাইপটি কোনো মান রিটার্ন না করার ক্ষেত্রে ফাংশনের আগে ব্যবহৃত হয়? VOID। 44, সি ল্যাঙ্গুয়েজে নিচের কোনটি কন্ডিশনাল বা টার্নারি অপারেটর হিসেবে পরিচিত? খ। 45, সি প্রোগ্রামিং কোডে কোনো মন্তব্য বা কমেন্ট লেখার জন্য কোন চিহ্নটি ব্যবহৃত হয়? স্ল্যাশ অথবা স্টার। 46, কম্পাইলার ও ইন্টারপ্রেটার আসলে কোন ধরনের সফটওয়্যার? খ, সিস্টেম সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম। 47, জাভা এবং সি প্লাস প্লাস কোন প্রজন্মের ভাষা হিসেবে পরিচিত? এটা তৃতীয় প্রজন্মে বা উচ্চ স্তরের ভাষা। সি ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টার বা কার ডেটা টাইপ মেমোরিতে সাধারণত কত বাইট জায়গা দখল করে? 1 বাইট। 49, সি ল্যাঙ্গুয়েজে আউটপুট ফরম্যাটিংয়ের সময় নতুন লাইনে নিউ লাইন যাওয়ার এক্সেপ্ট সিকোয়েন্স কোনটি? খ। 50, সি ল্যাঙ্গুয়েজে ইনপুট বা আউটপুট ফরম্যাটিংয়ে ট্যাব স্পেস বা 8টি ফাঁকা ঘরের জন্য কোন এক্সেপ্ট সিকোয়েন্স ব্যবহৃত হয়? উত্তর খ। এখন আলোচনা করব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এর সংক্ষিপ্ত রূপ কি? DBMS।
ডিবিএমএস, দেখো 1 নম্বরে কি আছে, ডিবিএমএস এর পূর্ণরূপ কি, মাত্রই বললাম ডিবিএমএস এর পূর্ণরূপ কি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কোনটায় আছে দেখো, গ নম্বরে আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 2, ডেটাবেজের তথ্যের ক্ষুদ্রতম একক বা একটি নির্দিষ্ট কলামের শিরোনামকে কি বলা হয়, কি বলা হয়, ফিল্ড বলা হয়। 3, একগুচ্ছ সম্পর্কিত ফিল্ড মিলে গঠিত একটি সম্পূর্ণ সারি বা তথ্যকে কি বলা হয়, বলা হয় রেকর্ড বা টাপল। 4, পরস্পর সম্পর্কিত এক বা একাধিক রেকর্ড নিয়ে নিচের কোনটি গঠিত হয়, সঠিক উত্তর খ, ডেটাবেজ বা টেবিল, ডেটাবেজ টেবিল। 5, রিলেশনাল ডেটাবেজ মডেলে টেবিলের কলাম বা বৈশিষ্ট্যকে গাণিতিক ভাষায় কি বলা হয়, গাণিতিক ভাষায় বলা হয় অ্যাট্রিবিউট, কি বলা হয়, অ্যাট্রিবিউট। 6, কোনো টেবিলের একটি কলামের মানসমূহের সম্ভাব্য বৈধ সেট বা সীমাকে কি বলা হয়, খ, ডোমেইন। 7, কোন বিশেষ ফিল্ড বা কি দ্বারা একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, প্রাইমারি কি, প্রাইমারি কি দ্বারা একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। 8, একটি প্রাইমারি কি এর প্রধান শর্ত বা বৈশিষ্ট্য কি, ক, একটি প্রাইমারি কি বা এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এর মান ডুপ্লিকেট বা একই হতে পারবে না। ঠিক আছে, একটি প্রাইমারি কি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মান ডুপ্লিকেট বা একই হতে পারবে না এবং খালি রাখা যাবে না। আশা করি বুঝতে পারছি। 9, একটি ডেটাবেস টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো টেবিলের রিলেশন বা সম্পর্ক তৈরির জন্য ব্যবহৃত হয় তখন তাকে কি বলে, ফরেন কি। 10, একটি টেবিলে প্রাইমারি কি হওয়ার মতো একাধিক যোগ্যতা সম্পন্ন ফিল্ড থাকলে তাদের একত্রে কি বলা হয়, একত্রে বলা হয় ক্যান্ডিডেট কি। 11, ক্যান্ডিডেট কি সমূহের মধ্য থেকে নির্দিষ্ট একটি কিকে প্রাইমারি কি হিসেবে বেছে নেওয়ার পর বাকি কিগুলোকে কি বলা হয়, অর্থাৎ ক্যান্ডিডেট কি যদি অনেকগুলো থাকে এর মধ্যে নির্দিষ্ট সংখ্যক একটি কিকেই আমরা প্রাইমারি কি হিসেবে ধরে নিতে পারি, তাই না? তাই প্রাইমারি কি হিসেবে একটিকে ধরে নেওয়ার পরে বাকি যেগুলো থাকে এগুলোকে কি বলা হয়, অল্টারনেট কি। 12, 2 বা ততোধিক ফিল্ড বা কলামের সমন্বয়ে যখন একটি প্রাইমারি কি গঠন করা হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে, কি বলা হয়, কম্পোজিট প্রাইমারি কি। 13, দুটি টেবিলের মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপনের জন্য প্রধান বা অত্যাবশ্যকীয় শর্ত কোনটি, উত্তর খ, উভয় টেবিলে অন্তত একটি কমন বা সাধারণ ফিল্ড থাকতে হবে। 14, এক টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের কেবল একটি মাত্র রেকর্ডের সম্পর্ককে কি বলা হয়, 1 to 1, 1 to 1, অর্থাৎ একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি মাত্র সম্পর্ক আছে, ঠিক আছে, অন্য টেবিলের রেকর্ডের মাত্র একটি মাত্র সম্পর্ক আছে তাকে 1 to 1 বলে। আর এক টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক, আগেরটা ছিল একটি, এখন আসছে একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকলে তাকে কি বলা হয়, তাহলে 1 to many, একটির সাথে সম্পর্কিত থাকলে 1 to 1 আর অনেকগুলোর সাথে 1 to many। দেখুন 16, এসকিউএল এর পূর্ণরূপ কি, এসকিউএল এর পূর্ণরূপ কি, উত্তর খ, স্ট্রাকচারেড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। 17, ডেটাবেস থেকে নির্দিষ্ট কোনো শর্ত বা নিয়মের অধীনে তথ্য খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলে, কুয়েরি। 18, ডেটাবেস টেবিল থেকে তথ্য বা ডেটা রিট্রিভ অর্থাৎ তুলে আনা এর করার মূল এসকিউএল কমান্ড কোনটি, খ, সিলেক্ট। 19, এসকিউএল এ কোনো নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন আরোপ করার জন্য কোন ক্লজ ব্যবহার করা হয়, উত্তর খ, হোয়ার। 20, এসকিউএল কুয়েরির ফলাফলকে ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে অনুযায়ী সাজানোর ক্লজ কোনটি, এসকিউএল
কোয়েরির ফলাফলকে ঊর্ধ্বক্রমে এবং নিম্নক্রমে অর্থাৎ ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানোর ক্লজ কোনটি? অর্ডার বাই, ক্লজ, ঠিক আছে। খ 21 ডেটাবেসের জটিলতা দূর করতে এবং তথ্যের অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি কমানোর সুশৃঙ্খল পদ্ধতিকে কি বলে? খ নরমালাইজেশন। 22 নরমালাইজেশনের জনক বা প্রবর্তক কে? নরমালাইজেশনের জনক কে? উত্তর খ ইএফ কড। 23 ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বা পরোক্ষ নির্ভরতা দূর করার মাধ্যমে কোন নরমালাইজেশন ফর্ম অর্জিত হয়? গ থার্ড নরমাল ফর্ম। 24 ডেটাবেজে নতুন একটি টেবিল কাঠামো তৈরি করার জন্য কোন এসকিউএল কমান্ডটি ব্যবহৃত হয়? উত্তর খ ক্রিয়েট টেবিল। কি ক্রিয়েট এ টেবিল। 25 একটি টেবিলকে ডেটাবেস থেকে সম্পূর্ণ স্থায়ীভাবে মুছে ফেলার এসকিউএল কমান্ড কোনটি? উত্তর খ ড্রপ টেবিল। 26 টেবিলের ভেতরের কাঠামো ঠিক রেখে শুধুমাত্র নির্দিষ্ট কোনো রেকর্ড বা ডেটা মুছে ফেলার এসকিউএল কমান্ড কোনটি? উত্তর খ ডিলেট ফ্রম। 27 ডেটাবেজে নতুন ডেটা বা তথ্য ইনপুট দেওয়ার এসকিউএল কমান্ড কোনটি? উত্তর খ ইনসার্ট ইনটু। 28 কোনো টেবিলের বিদ্যমান বা আগের ডেটা সংশোধন ও পরিবর্তন করার এসকিউএল কমান্ড কোনটি? অর্থাৎ কোনো একটা টেবিলে ডেটা একটা আছে, এটা সংশোধন বা পরিবর্তন করার এসকিউএল কমান্ড কোনটি? উত্তর খ আপডেট। 29 ডেটাবেজের রেকর্ড সমূহকে কোনো একটি নির্দিষ্ট ফিল্ডের মানের ক্রমানুসারে সাজিয়ে দ্রুত ডেটা খোঁজার প্রক্রিয়াকে কি বলে? উত্তর খ ইন্ডেক্সিং। 30 আরডিবিএমএস এর পূর্ণরূপ কি? আরডিবিএমএস এর পূর্ণরূপ কি? উত্তর খ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 31 নিচের কোনটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং বাণিজ্যিক রিলেশনাল ডেটাবেস সফটওয়্যার? কোনটি? ওরাকল। 32 সম্পূর্ণ ডেটাবেস সিস্টেমের তদারকি বা তড়িৎ পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা ব্যক্তিকে কি বলা হয়? উত্তর খ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। 33 এসকিউএল এর কোন কমান্ড গুচ্ছ টেবিলের কাঠামো বা স্কিমা তৈরি ও পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়? উত্তর খ ডিডিএল। 34 এসকিউএল এর কোন কমান্ড গুচ্ছ টেবিলের ভেতরের ডেটা ম্যানিপুলেট বা পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়? উত্তর খ ডিএমএল ডাটা মাল্টিপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ। আপনারা এই উদাহরণগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এই জন্য উদাহরণগুলো পড়তেছি না, আপনারা উদাহরণগুলো পড়ে নেবেন। যেমন উদাহরণ দেওয়া আছে এখানে ইনসার্ট, আপডেট, ডিলেট, এগুলো একটু দেখে নেবেন। দেখুন 35 কোনো টেবিলে শিক্ষার্থীর বয়স সংরক্ষণের জন্য কোনো ডেটা টাইপটি বেছে নেওয়া উচিত? উত্তর খ নাম্বার। 36 ডেটাবেস টেবিলে কর্মচারীদের বেতন সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী ডেটা টাইপ কোনটি? কারেন্সি বা নাম্বার। 37 ডেটাবেসে দীর্ঘ বর্ণমালামূলক লেখা বা মন্তব্য সংরক্ষণের জন্য কোন ডেটা টাইপ ব্যবহৃত হয়? মেমো। 38 কোনো ডেটাবেস টেবিলে ছবি, গ্রাফ বা অন্য কোনো ফাইলের অবজেক্ট যুক্ত করার ডেটা টাইপ কোনটি? ওলে অবজেক্ট। খ 39 ডেটাবেস সুরক্ষায় অনুমোদিত ব্যবহারকারীদের প্রবেশ ঠেকাতে নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? উত্তর খ ডাটা এনক্রিপশন ও পাসওয়ার্ড নিয়ন্ত্রণ। 40 কোয়েরি করার সময় কোনো টেক্সট ফিল্ডের আংশিক মিল খুঁজে বের করার জন্য এসকিউএল এ কোন অপারেটর ব্যবহৃত হয়? উত্তর খ লাইক অপারেটর। 41 মোবাইল নম্বর বা রোল নম্বরের মতো ডেটা যেখানে গাণিতিক হিসাবের প্রয়োজন হয় না,
তা কোন ডেটা টাইপে রাখা হয়? টেক্সট। 42 ডেটাবেস টেবিলের প্রতিটি কলাম বা ফিল্ডের ডেটা ধারণের নির্দিষ্ট নিয়ম বা ধরনকে কি বলে? উত্তর খ ডাটা টাইপ। 43 নিচের কোনটি ডেটাবেস রিলেশনের একটি প্রকারভেদ নয়? উত্তর ঘ 0 to 1। 0 to 1 কোনো প্রকারভেদ নয়। 44 কোয়েরি করার সময় নির্দিষ্ট একটি সীমার ভিতরে মানসমূহ যেমন 20,000 থেকে 30,000 খুঁজতে কোন এসকিউএল ব্যবহৃত হয়? কোন এসকিউএল অপারেটর ব্যবহৃত হয়? উত্তর খ বিটুইন। 45 ডেটাবেস ফাইলের এক্সটেনশন হিসেবে নিচের কোনটি সাধারণত ব্যবহৃত হয়? ডেটাবেস ফাইলের এক্সটেনশন হিসেবে নিচের কোনটি সাধারণত ব্যবহৃত হয়? উত্তর খ ডট এমডিবি অথবা ডট SACCDB অর্থাৎ MS অ্যাক্সেস। 46 একটি ডেটাবেস টেবিল মূলত কিসের সমন্বয়ে গঠিত? উত্তর খ সারি, রো এবং কলাম দ্বারা। 47 ডেটাবেসে একই ধরনের ডেটা বারবার সংরক্ষণ হওয়া বা ডেটার অপচয় হওয়াকে কি বলা হয়? উত্তর খ ডাটা রিডান্ডেন্সি। 48 এসকিউএল কোয়েরিতে সমস্ত কলাম বা ফিল্ড একসাথে নির্বাচন করার জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়? উত্তর খ স্টার চিহ্ন। ঠিক আছে। 49 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বড় বড় ডেটা ফাইলকে ছোট ছোট যৌক্তিক অংশে ভাগ করে সাজানোকে কি বলে? উত্তর খ ডেটা পার্টিশনিং বা ক্লাস্টারিং। 50 ডেটাবেজে কোনো টেক্সট ফিল্ডের সর্বোচ্চ ক্যারেক্টার ধারণ ক্ষমতা কত? MS অ্যাক্সেস অনুযায়ী ডিফল্ট। ঠিক আছে, MS অ্যাক্সেস অনুযায়ী কত? উত্তর খ 255। এখন আমরা এই 6টা অধ্যায়েরই উদ্দীপকের অংশগুলো দেখব। এর আগে অধ্যায়ের ভিতর উদ্দীপকের অংশটুকু দিনে কি কারণে, যাতে তোমরা ওইখান থেকে দেখি কীরকম পড়ে আসো, তোমরা ভুলে যাও কিনা, এটাই উদ্দীপকে এসে টেস্ট হয়ে যাবে। এজন্য উদ্দীপকগুলো একেবারে লাস্টে রেখে দিছি, যে তোমরা একটা প্র্যাকটিস হয়ে যাবে, এটা তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করে। দেখো প্রথম অধ্যায়ের উদ্দীপক দিয়ে শুরু করতেছি। উদ্দীপক 1 দেখো, নাহিদ সাহেব তার বাগানের আমের জিনগত পরিবর্তন ঘটিয়ে উৎপাদন দ্বিগুণ করলেন। কি করছে? তার বাগানের আমের বাগানের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত করলেন। উন্নত করে কি? দ্বিগুণ করলেন। তবে বাগানের প্রধান ফটকে তিনি নিরাপত্তার জন্য আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশের ব্যবস্থা করলেন। বুঝতে পারছো আশা করি। এখন দেখো প্রশ্ন নম্বর 1, নাহিদ সাহেব আম বাগানে ফলন বাড়ানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? নাহিদ সাহেব আমের বাগানে ফলন বাড়ানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? উত্তর কি হবে? উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা কি জানি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত বংশবৃদ্ধি করা হয়। তাহলে দেখো উদ্দীপকের অনুযায়ী উদ্দীপকে ব্যবহৃত নিরাপত্তা প্রযুক্তির বৈশিষ্ট্য কি? দেখো উদ্দীপকের প্রযুক্তিটি কি ছিল? সে আম বাগানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ঢুকতে হবে এমন একটা প্রযুক্তি ব্যবহার করে রাখছে। তাহলে উদ্দীপকে ব্যবহৃত নিরাপত্তা প্রযুক্তিটির বৈশিষ্ট্য কি? এটি মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বিশেষ বিশ্লেষণ করে। পাসওয়ার্ড বা চাবি হারানোর ভয় থাকে না। এটি মানুষের আচরণগত বৈশিষ্ট্যের নিয়ে কাজ করে। এখানে কত হবে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, আবার 4টা। কোনটা হবে? না, 1 ও 2 হবে। কি কারণে? এটি মানুষের আচরণগত বৈশিষ্ট্যের অংশ না, এটা হচ্ছে শারীরবৃত্তীয় অন্ত। এটি মানুষের আচরণগত বৈশিষ্ট্যের অংশ না, এটা হচ্ছে মানুষের শরীরবৃত্তীয় অংশ। ঠিক আছে, শরীরবৃত্তীয়। বায়োমেট্রিক্সে মানুষকে এক ও অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি শরীরবৃত্তীয় এবং আচরণগত। ঠিক আছে, এই আচরণগতর মধ্যে এটা পড়ে না, এটা পড়ে শরীরবৃত্তীয়। ঠিক আছে, দেখো ব্যাখ্যা, আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট এটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য, এটি আচরণগত বৈশিষ্ট্য নয়। উদ্দীপক 2 সুমি একটি বিশেষ চশমা ও গ্লাভস পরে কম্পিউটার তৈরির একটি ত্রিমাত্রিক পরিবেশে প্রবেশ করলো। সেখানে সে নিজেকে একটি যুদ্ধ বিমানের পাইলট হিসেবে আবিষ্কার করলো এবং বাস্তবে কোনো ঝুঁকি ছাড়াই বিমান চালনার নিখুঁত প্রশিক্ষণ গ্রহণ করলো। এখানে সুমি
বিমান চালনার প্রশিক্ষণের ক্ষেত্রে কোন প্রযুক্তিটি ব্যবহার করেছেন? বলো। এটা ভার্চুয়াল রিয়েলিটি। আমরা কি জানি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে তোমার মাথায় সেট করে দেবে যে মনে হচ্ছে তুমি বাস্তবে সেই কাজটা করতেছো। এটা কি করে? ভার্চুয়াল রিয়েলিটি করে। দেখো, উদ্দীপকে প্রযুক্তিটির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে যা যা করা সম্ভব: জটিল অপারেশনের সিমুলেশন বা কৃত্রিম অনুশীলন, তরল নাইট্রোজেন দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস, নতুন চিকিৎসকদের নিখুঁত প্রশিক্ষণ। এটা কি হবে? 1 ও 3 হবে, কারণ আমরা জানি তরল নাইট্রোজেন দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে কিসে? ক্রায়োসার্জারিতে। ঠিক আছে, ক্রায়োসার্জারিতে। দেখো উদ্দীপক 3, রাশেদ তার ক্লিনিকে এমন একটি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন যেখানে কোনো অপারেশন থিয়েটার বা ধারালো ছুরি-কাঁচির প্রয়োজন হয় না। কি করেন? তিনি এমনভাবে চিকিৎসা করেন যেখানে কোনো অপারেশন থিয়েটার বা ধারালো ছুরির প্রয়োজন হয় না। তিনি অত্যন্ত শীতল তাপমাত্রায় অর্গন গ্যাস ব্যবহার করে রোগীর ত্বক টিউমারটি সফলভাবে অপসারণ করলেন। তিনি কি করলো? অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগীর ত্বকের টিউমারটি সফলভাবে অপসারণ করলেন। এখানে রাশেদ কোন পদ্ধতিতে রোগীর টিউমার অপসারণ করলেন? একটু আগেই বললাম, এর আগের উদ্দীপকটায়, না আগের উদ্দীপকটা না, এর আগের প্রশ্নটায়। এটা কি? হ্যাঁ, আগের উদ্দীপকটাই বলেছি যে উত্তর খ, ক্রায়ো সার্জারি। এখানে বলেছিলাম যে ক্রায়ো সার্জারিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন 6, উদ্দীপকের চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহ, অর্থাৎ ক্রায়ো সার্জারির সুবিধাসমূহ: রক্তপাতহীন এবং কোনো বড় কাটাছেঁড়া ছাড়াই সম্পন্ন। হ্যাঁ, এটা হয়। ক্যান্সার কোষ ধ্বংস করতে উচ্চমাত্রার তাপ ব্যবহৃত হয়। অপারেশনের তুলনায় খরচ এবং পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। হ্যাঁ, 1 ও 3। ঠিক আছে, ক্যান্সার কোষ ধ্বংস করতে উচ্চমাত্রায় তাপ ব্যবহার করতে হয় না। ঠিক আছে, এখন আসি অধ্যায় 2 এ, ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিংয়ে। উদ্দীপক 1, একটি অফিসে 5টি কম্পিউটার গোল হয়ে একে অপরের সাথে বৃত্তাকারভাবে যুক্ত আছে। একটি কম্পিউটার নষ্ট হওয়ায় পুরো অফিস কাজ বন্ধ হয়ে গেল। এখন দেখো উদ্দীপকে অফিসে কোন নেটওয়ার্ক টপোলজি ব্যবহৃত হচ্ছে? এটা রিং টপোলজি। কারণ কি? এটা কি বলছে যে 5টি কম্পিউটার একে অপরের সাথে এইভাবে জুড়ে আছে, তাই না? একে অপরের সাথে গোল হয়ে জুড়ে আছে। ঠিক আছে, একটি নষ্ট হয়ে গেছে মানে সব বিকল, কারণ এই যে ধরো একটা নষ্ট হয়ে গেছে, এখান দিয়ে আর ডাটা কানেক্ট হতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এটা কি? রিং টপোলজি। উক্ত সমস্যার সমাধানের জন্য অফিসটি সবচেয়ে নিরাপদ এবং সহজ টপোলজি কোনটি এবং কেন? স্টার টপোলজি। কারণ এটি একটি পিসি নষ্ট হলে অনেকগুলো সচল থাকে। এবং মেশ টপোলজি, কারণ এতে ডেটা দ্রুত আদান প্রদান হয়। বাস টপোলজি, কারণ এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস প্রয়োজন হয় না। না, বাস টপোলজি আসলে অতটা দ্রুত বা ভালো সমাধানযোগ্য না। মেশ টপোলজি একটা নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নাই, স্টার টপোলজিতেও সমস্যা নেই। তাহলে উত্তর 1 ও 2, উত্তর 1 ও 2। দেখো উদ্দীপক 2, রনি তার ল্যাপটপ থেকে ব্লুটুথের মাধ্যমে পাশের চেয়ারে বসা বন্ধুর মোবাইলে একটি ছবি পাঠালো। কিসের মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে। এরপর সে ল্যাবের ওয়াইফাই নেটওয়ার্ক যুক্ত হয়ে ক্লাস নোট ডাউনলোড করলো। কি করলো? প্রথমে ব্লুটুথের মাধ্যমে তার বন্ধুকে একটা ছবি পাঠাইছে, পরে ল্যাবের ওয়াইফাইয়ের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত হয়ে সে একটা ক্লাস ডাউনলোড করলো। ঠিক আছে, এখন রনি তার বন্ধুকে ছবি পাঠানোর ক্ষেত্রে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করেছে? অবশ্যই প্যান, তাই না? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কারণ এটা ব্লুটুথের মাধ্যমে। আমরা কি জানি? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবং এরপরে দেখো উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তিটির ওয়াইফাই এর বৈশিষ্ট্য হলো, সে দ্বিতীয় প্রযুক্তিতে ওয়াইফাই ব্যবহার করছে, সে তো বলেই দিয়েছে উদ্দীপকে। এখন এর বৈশিষ্ট্য কি? এটি একটি ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক না, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক না, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে। ঠিক আছে, ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। 2, এটি রেডিও ওয়েভ ব্যবহার করে ডেটা পারাপার হয়। হ্যাঁ, সঠিক। এর কাভারেজ এরিয়া ব্লুটুথের চেয়ে বেশি। হ্যাঁ, এটাও সঠিক। তাহলে 2 ও 3। এখন আসো তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। দেখো উদ্দীপক 1, আইসিটি শিক্ষক বোর্ডে 2টি সংখ্যা লিখলেন। কি কি লিখছেন? 3D, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। এবং 75, এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে, সরি অক্টালে। তিনি রাতুলকে সংখ্যা দুটির যোগফল দশমিকে বের করতে বললেন। বোর্ডে লেখা প্রথম সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত হবে? বোর্ডে লেখা এটা দশমিকে কত হবে? উত্তর
61 খ। দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা খেয়াল করে দেখো। দেখো আমরা কিভাবে করব, আমরা কি জানি অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে বা বাইনারি থেকেই আমরা যেভাবেই দশমিক থেকে দশমিকে আসি না কেন, সেক্ষেত্রে আমাদের এই নিয়মটা অনুসরণ করতে হবে। কি নিয়ম? দেখো এতে আর কি আছে 3D, তাহলে 3 আমরা যেহেতু হেক্সাডেসিমাল থেকে আসবো তাহলে 16, হেক্সাডেসিমালের মান কত 16 প্লাস এখানে আছে ডি সমান সমান 13, ডি সমান সমান 13 না, তাহলে প্লাস সরি গুণ 16। এরপর আমরা কি করব, এই শেষ থেকে একেবারে শেষ অংশ থেকে 0 1 এভাবে 2 3 4 এভাবে দিয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো এইটার সাথে এই জায়গা উপরে 0 থাকলে তো এটার সাথে এটা গুণ হচ্ছে না, তাই না? 0 থাকলে গুণ হচ্ছে না, কারণ 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হয়। কিন্তু এখানে 1 ধরতে হবে, ঠিক আছে, 1 ধরতে হবে। দশমিকে আসতে হলেই তোমার অক্টাল হেক্সাডেসিমেল বাইনারি থেকে দশমিকে আসতে হলে 0 থাকলে প্রায় এই জায়গা 1 ধরবা, আর এবং 1-এর সাথে 13 গুণ করলে 13 হয়, 13। এবং এখানে 16কে 16, তাহলে 16 গুণ 13 3 16 48, তাহলে 48 যোগ 16 কত হয় 61। আশা করি বোঝাতে পারছি। এরপরে দেখো রাতল সংখ্যা দুটির যোগফল দশমিকে কত পাবে। দেখো একটা তো আমরা পেয়ে গেছি 61, আর একটা এভাবে দশমিক বের করে আসো, নিয়মটা দেখিয়ে দিলাম, একই নিয়মে দশমিকে বের করবে, তাহলে 122। এই যে ব্যাখ্যাও দেওয়া আছে তোমরা দেখে নাও। দেখো উদ্দীপক 2, নিচের লজিক গেটটি চিত্রটি লক্ষ্য করো। দেখো নিচে একটা গেট দেওয়া আছে, তাই না? নিচে একটা গেট দেওয়া আছে। উদ্দীপকের চিত্রটি কোন লজিক গেটকে নির্দেশ করে? এখন বলতে হবে উদ্দীপকের গেটটি কোন গেট, তোমরা বলো তো। হ্যাঁ, উদ্দীপকের গেটটি আমরা বোঝা যাচ্ছে যে এটা একটা ওয়ার গেট। কি গেট? ওয়ার গেট। চাঁদের মতো আছে, কোনো পুটুলি নাই সামনে, তাই না? এই জায়গা এক্সরের মতো কোনো চিহ্ন নাই, তার মানে কি এটা? এটা একটা ওয়ার গেট। তাহলে খ ওয়ার গেট। হ্যাঁ দেখছো ওয়ার গেট। 4, উদ্দীপকের গেটের আউটপুট এক্স এর মান 1 হবে যখন যখন না এ সমান সমান 0, বি সমান সমান অন হবে, এ সমান সমান অন, বি সমান সমান 0 হবে, এ সমান সমান 0 এবং বি সমান সমান 0 হবে। কখন হবে? 1 ও 2 আছে, দেখো 1 ও 2, অর্থাৎ এ সমান সমান 0, বি সমান সমান অন হলে এবং এ সমান সমান 1 এবং বি সমান সমান 0 হলে। কি কারণে দেখো 1 ও 2 আছে? কারণ এখানে আছে এ সমান সমান 0, বি সমান সমান 0, এটা কি কোনো সময় হয়? কারণ 0 0 যোগ করলে কখনো কি অন হবে? কিন্তু দেখো 0-র সাথে অন যোগ করলে বা অনের সাথে 0 যোগ করলে অনই হবে। আশা করি বুঝতে পারছো কেন হবে, এই যে উল্লেখ করা আছে। দেখো উদ্দীপক 3, নিচের লজিক সার্কিটটি লক্ষ্য করো। হ্যাঁ, লজিক সার্কিটটি লক্ষ্য করে দেখো এই গেটটা কোন গেটকে নির্দেশ করে? উদ্দীপকের চিত্রটি কোন বিশেষ গেটকে নির্দেশ করে? এক্স অর, এক্স অর। দেখো ওয়ার গেট আছে না, এটা এটা পুরো একটা ওয়ার গেট, কিন্তু সামনে একটা এক্সক্লুসিভ চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটা কি হয়ে গেছে? এক্স অর গেট হয়ে গেছে। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত লজিক গেটটি আউটপুট অয় 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 এর বুলিয়ান সমীকরণ কোনটি? ঠিক আছে, এর বুলিয়ান সমীকরণ কোনটি? দেখো ওয়াই সমান সমান এখানে ট্রিপল ওয়াই হয়ে গেছে, এখানে একটা ওয়াই হবে, ঠিক আছে, একটা ওয়াই। হ্যাঁ, ওয়াই সমান সমান কি হবে? এক্সক্লুসিভ বি। কারণ আমরা কি জানি এখানে এক্সক্লুসিভ চিহ্ন হয়ে গেলে এটা ওয়ার গেট যেহেতু, সেহেতু এর আউটপুট হবে কত? এ প্লাস বি, ঠিক আছে। ওয়ার গেটে কি যোগের কাজ, এ প্লাস বি। কারণ এক্সক্লুসিভ চিহ্ন আছে, এই জন্য এই প্লাসটা এরকম এক্সক্লুসিভ দিয়ে ঢেকে দিতে হবে। আশা করি বুঝতে পারছি। এ এক্সক্লুসিভ বি ব্যাখ্যা দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিও। দেখো উদ্দীপক 4, নিচের ব্লক চিত্রটি লক্ষ্য করো। দেখো ইনপুট দেখা যাচ্ছে, এখানে আউটপুট দেখা যাচ্ছে। উদ্দীপকে এম চিহ্নিত ডিভাইসটি মূলত কি? এই ডিভাইসটি মূলত এনকোডার। এই ডিভাইসটি মূলত কি? এনকোডার। এখানে মধ্যখানে লেখাই আছে এনকোডার, কিন্তু তোমার ইসে পরীক্ষার খাতায় এনকোডার লেখা থাকবে না, ঠিক আছে। ব্যাখ্যা দেখো 4 থেকে 2 বা
8 থেকে 3 লাইনে রূপান্তরিত ডিভাইসটি এনকোডার। এটা মনে রাখো, 4 থেকে 2 এবং 8 থেকে 3 লাইনে রূপান্তরিত ডিভাইসটি কি এনকোডার। উদ্দীপকের ডিভাইসটির কাজ হলো মানুষের ভাষাকে কম্পিউটারের যান্ত্রিক ভাষায় রূপান্তর করা। হ্যাঁ, এনকোডার কি তোমার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে না, এটা করে না, এটা করে না। একটি ডিজিটাল সিস্টেমের একটি সমবায় লজিক সার্কিট, হ্যাঁ 1 ও 3 হইতে পারে। আর ডিকোডার হচ্ছে তোমার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, আর মানুষের ভাষাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে হলো এনকোডার। দেখো চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি। করিম তার প্রথম ওয়েব পেজে একটি টেবিল তৈরি করলো। টেবিলের বর্ডার বা দাগগুলো স্পষ্ট করার জন্য সে একটি বিশেষ অ্যাট্রিবিউট ব্যবহার করলো। 1, করিমের টেবিলে বর্ডার দেওয়ার জন্য নিচের কোন কোডটি সঠিক? উত্তর ক, টেবিল বর্ডার। ঠিক আছে, সে কি করছে, টেবিলটা বর্ডার বা দাগগুলো স্পষ্ট করার জন্য, তাই না? তার মানে বর্ডার এখানে উল্লেখই আছে, তাহলে টেবিল বর্ডার। 2, উদ্দীপকের টেবিল তৈরিতে সাধারণত যে ট্যাগগুলো ব্যবহার করতে হয়েছে। 1 ও 2, 1 ও 2, টিআর এবং টিডি এবং টিএইচ এবং টেবল। দেখো উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণটা দেখে নাও। দেখো, বডি এবং টাইটেল ট্যাগগুলো পুরো ওয়েব পেজের জন্য ব্যবহৃত হয়। বডি এবং টাইটেল ট্যাগগুলো পুরো ওয়েব পেজের জন্য ব্যবহৃত হয়, টেবিল তৈরির নির্দিষ্ট ট্যাগ নয়। ঠিক আছে, বডি এবং টাইটেল টেবিল তৈরির নির্দিষ্ট কোনো ট্যাগ নয় এজন্য। উদ্দীপক 2, সুমি তার কলেজের তথ্যবহুল একটি পেজকে অন্য একটি গুরুত্বপূর্ণ পেজের সাথে যুক্ত করতে চায়, যেন ক্লিক করলেই নতুন পেজটি ওপেন হয়। সুমি পেজ দুটিকে যুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করবে? এ ট্যাগটি। ঠিক আছে, এ ট্যাগটি অ্যান্সার ট্যাগ। 4, উদ্দীপকের কাজটি সম্পন্ন করতে সুমির যা যা প্রয়োজন। সুমির প্রয়োজন একটি হাইপার লিঙ্ক তৈরি করা, হ্যাঁ একটি হাইপার লিঙ্ক তৈরি করা লাগবে। href নামক একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা, হ্যাঁ লাগবে। কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক হওয়া, কম্পিউটারে ইন্টারনেট থাকা বাধ্যতামূলক না, এটা ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক লাগবে না। দেখো ব্যাখ্যা, লোকাল কম্পিউটারে দুটি পেজ লিঙ্ক করার জন্য ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক নয়। পঞ্চম অধ্যায়, উদ্দীপক 1, রনি দুটি সংখ্যার যোগফল বের করার জন্য একটি সি প্রোগ্রাম লিখল। প্রোগ্রামে সে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট এবং স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ফাংশন ব্যবহার করলো। উদ্দীপকে ব্যবহৃত স্ক্যানএফ ফাংশনটি এর কাজ কি? কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। রনির ব্যবহৃত ফাংশনগুলো প্রোগ্রামে সঠিকভাবে কাজ করার জন্য হেডার ফাইলটি যুক্ত করতে হবে। গ নাম্বার, শুধুমাত্র 1, ইনক্লুড স্টুডিও এইচ, ইনক্লুড স্টুডিও ডট এইচ। প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে, দেখবা তোমরা ব্যাখ্যাগুলো একটু পড়ে নেবে। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, জন্য আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। উদ্দীপক 2, আইসিটি শিক্ষক বোর্ডে একটি লুপের কোড লিখলেন। লুপের কোড, ঠিক আছে, ফর ফার্স্ট ব্র্যাকেট আই সমান 1 সেমিকোলন আই লেস দ্যান সমান 5 সেমিকোলন আই প্লাস প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের বললেন এই লুপটি একটি নির্দিষ্ট স্টেটমেন্টকে বারবার প্রিন্ট করবে। ঠিক আছে, উদ্দীপকের লুপটি কতবার বা কতটি চক্র সম্পন্ন করবে? 5 বার। কতবার? 5 বার, কারণ এখানে কি 5 উল্লেখ করে দেওয়া আছে, এখানে 6 থাকলে 6 বার আসতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো ব্যাখ্যা, আয়ের মান 1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত চলবে, তাই 5 বার ঘুরবে। দেখছো এখানে, এখানে যদি 100 থাকতো তাহলে 100 বার প্রিন্ট হইতো। ঠিক আছে, তাহলে 4 নাম্বার দেখো, উদ্দীপক লুপটির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? এটি একটি কন্ট্রোল লুপ, হ্যাঁ অবশ্যই এটা কন্ট্রোল করে, তাই না? কারণ আমি বলছি দেখছো ওখানে কি 5টা আছে, কারণ দেখো ওখানে 5 বার দেওয়া আছে বলে 5 বারই বার হবে, এসে বেশি বার হবে না, কমও হবে না,
শুরুতে আই সমান সমান 1 হলো ইনিশিয়ালাইজেশন। লুপটি প্রতি চক্রে আয়ের মান 2 করে বাড়বে। না, 1 ও 2 সঠিক। দেখো ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। উদ্দীপক 1, একটি কলেজের ডাটাবেস টেবিলে শিক্ষার্থীদের রোল নম্বর, নাম এবং মোবাইল নম্বর সংরক্ষণ করা হয়েছে। সেখানে রোল নম্বর ফিল্ডটির মান প্রতিটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ আলাদা এবং ইউনিক। উদ্দীপকে রোল নম্বর ফিল্ডটিকে কোন ধরনের কি বলা হয়? এটাকে প্রাইমারি কি বলা হয়, অর্থাৎ একটি আর একটির মতো কখনোই হবে না। দেখুন ব্যাখ্যা দেওয়া আছে, যে ফিল্ডের মান ইউনিক বা অদ্বিতীয়, যার মাধ্যমে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তাকে প্রাইমারি কি বলে। এই প্রাইমারি কি কি এটা ভালোভাবে পড়ে রাখবেন, কারণ এটা কিন্তু ক নাম্বারে আসার জন্য ইম্পর্টেন্ট। ক দাগে আসতে পারে, এমসিকিউতে থাকলেই ক দাগেও আসতে পারে। 2, উদ্দীপকের ডাটাবেস টেবিলটির ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক? রোল নম্বর ফিল্ডটির ডাটা টাইপ নাম্বার বা অটো নাম্বার হতে পারে। নাম ফিল্ডটির ডাটা টাইপ টেক্সট বা শর্ট টেক্সট হবে। মোবাইল নাম্বার ফিল্ডটির উপর গাণিতিক হিসাব নিকাশ করা বাধ্যতামূলক। নিচের কোনটি সঠিক? দেখো 1 ও 2, 1 ও 2। উদ্দীপক 2, রনি তাদের কোম্পানির ডাটাবেস থেকে নির্দিষ্ট শর্ত দিয়ে ঢাকার কর্মকর্তাদের তালিকা আলাদা করে দেখল। এরপর সে পুরো ডাটাবেসকে নামের ক্রমানুসারে এ থেকে জেড পর্যন্ত সাজিয়ে নিল। তাহলে রনি কি করেছে? তাদের কোম্পানির ডাটাবেস থেকে নির্দিষ্ট শর্ত দিয়ে শুধুমাত্র ঢাকার কর্মকর্তাদের আলাদা করেছে। ঠিক আছে, শুধুমাত্র ঢাকার, আর সারা বাংলাদেশের তা রয়েছে। তাহলে ঢাকার কর্মকর্তাদের আলাদা করলো, এরপর সে পুরো ডাটাবেসের নাম অনুসারে এ থেকে জেড পর্যন্ত সাজালো। তাহলে এটাকে কি বলে? রনি শর্ত দিয়ে নির্দিষ্ট কর্মকর্তাদের তালিকা আলাদা করার জন্য ডাটাবেসের কোন সুবিধাটি ব্যবহার করেছে? এটা অবশ্যই কুয়েরি হবে। দেখি উত্তর কি? হ্যাঁ, উত্তরেও কুয়েরি দেওয়া আছে, কারণ শর্ত সাপেক্ষে ডাটাগুলো আলাদা করা যায়। একটা এলাকার আলাদা করে তারপরে এ থেকে জেড পর্যন্ত সাজাবে, এটা একমাত্র কুয়েরিতেই সম্ভব। উদ্দীপকের রনির দ্বিতীয় কাজটি এ থেকে জেড পর্যন্ত সাজানো বা করার ফলে যা ঘটবে, কি ঘটবে? ডাটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হবে, ডাটাগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে, ডাটা খোঁজার গতি অনেক বৃদ্ধি পাবে। উত্তর 1 ও 3 হবে। ক, উত্তর 1 ও 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসো, তাহলে অবশ্যই আমি 100% বলতে পারি তোমার আর এমসিকিউ পড়া লাগবে না। এই একটা ভিডিও তোমার জন্য যথেষ্ট। আশা করি তুমি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক দিন তোমাদের এক্সাম শেষে তোমাদের এমসিকিউর 100% সঠিক সমাধান আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। তাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে বা তোমাদের এমসিকিউগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।